ঠিক আছে, আমাদের ফেসবুক লাইভও মনে হয় অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা। আমরা শুরু করতে পারি মনে হয়। ঠিক আছে, এখানে হচ্ছে জুবাইর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো। ওই এই প্রশ্নের মানে সমস্যাটা যে প্রশ্ন করছো সেখানে না, সমস্যাটা হচ্ছে বই যারা লিখছে তাদের আর কি। মানে এই আলফা কার্বন, আলফা হাইড্রোজেন এগুলো আসলে বেশ দূরবর্তী টপিক, কিন্তু ব্যাখ্যা করার জন্য অন্য টপিকের মধ্যে ঢুকে আগে এগুলো চলে আসছে আমাদের কাছে। তো যেহেতু সামনে আসছে আমরা বলে রাখি, ডিটেল হয়তো যখন আমরা সামনে পড়বো তখন আসবে। আমরা সোফার হচ্ছে জৈব যৌগ পড়তে যে বিভিন্ন সময় আমাদের কার্বন গুলাকে মানে কি বলবো ট্যাগ করার দরকার হয়েছে, যে কোনটাকে আমরা 1 নাম্বার বলছি, 2 নাম্বার বলছি, এরকম বিভিন্ন ভাবে হয় নাম্বারিং এর থ্রুতে অথবা ডিগ্রির থ্রুতে বিভিন্ন সময় আমাদের কার্বন গুলাকে চিহ্নিত করা দরকার হয়েছে। এখন এই চিহ্নিতকরণের যে কয়েকটা মেথড আছে, কয়েকটা তো শেয়ার করা হয়েছে অলরেডি, নাম্বারিং, তারপরে ডিগ্রি, এগুলোর বাইরে এই আলফা কার্বন, বিটা কার্বন এগুলো হচ্ছে আরেক রকমের ট্যাগিং, যেগুলো দিয়ে আমরা কার্বনকে হচ্ছে চিহ্নিত করি। যেমন একটা যৌগ লিখি আমরা যদি CH3 CH2 CH2 CHO, ধরো এটা একটা যৌগ। এটা অ্যালডিহাইডের জন্য প্রযোজ্য ব্যাপারটা এরকম না, এটা যে কোনো অর্গানিক কম্পাউন্ডের জন্যই প্রযোজ্য। রুল হচ্ছে, সোজা কথায় লিখে রাখতে পারো, ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক আমরা যাকে বলি, যে কার্বনের সাথে কানেক্টেড। ঠিক আছে, সবাই একটু নোট রাখো। কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ যেই কার্বনটার সাথে কানেক্টেড সেই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। আরো একটা লাইন অ্যাড করে রাখো, আলফার প্রতিবেশীকে বলে হচ্ছে বিটা। ঠিক আছে, বিটার প্রতিবেশীকে বলে গামা। অত দূর পর্যন্ত যাওয়া লাগে না আমাদের, আলফা বিটা পর্যন্ত চিনলেই হবে। তো দেখো তো, এই যে যৌগটা এখানে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকটাকে CHO, এই রেডিকেলটা বা মূলকটা কার সাথে কানেক্টেড, মানে কোন কার্বনটার সাথে কানেক্টেড, এই কার্বনটার সাথে কানেক্টেড, এইটার নাম হচ্ছে আলফা কার্বন। আমরা কার্বনটা না লিখি, শুধু আলফা লিখি। এটা হচ্ছে আলফা কার্বন। আলফার প্রতিবেশীকে, এই কার্বনটা, এটাকে বলবো হচ্ছে আমরা বিটা কার্বন। ধরো এরকম আরেকটা যৌগ নিলাম, এটা একটা অ্যালকাইল হ্যালাইড টাইপের যৌগ, দেখাই যাচ্ছে এই যৌগটা অ্যালকেন ছিল, দেন এটা কোনো একটা হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে রিপ্লেস করে ফেলা হয়েছে। এখন এই অ্যালকাইল হ্যালাইড যে যৌগটা, এখানে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকটাকে যদি বলি, এখানে ক্লোরো বা ক্লোরিনটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, যেহেতু সে অ্যালকাইল হ্যালাইড। তাহলে একটু চিন্তা করে বলো তো, এখানে আলফা কার্বন কোনটা, বিটা কার্বন কোনটা? ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। কোন কার্বনটাকে আমরা আলফা কার্বন বলবো? 2 কার্বন। 2 নাম্বার যে কার্বনটা, সবাই বুঝতেছো তো, ক্লোরিনটা ডিরেক্টলি ওই কার্বনের সাথে কানেক্টেড, তাই ওই কার্বনটাকে বলা হবে আলফা কার্বন। আর বিটা কার্বন কোনটাকে বলা হবে? 1 আর 3। 1 আর 3, গুড। তো এগুলো নিয়ে যেন কনফিউশন না থাকে, আলফার প্রতিবেশী বুঝতেছো, ডানে বামে একটা করে প্রতিবেশী আছে। তো আমরা প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে হচ্ছে বৈষম্য করব না, আমরা 1 নাম্বারটাকেও বিটা বলবো, 2 নাম্বারটাকেও বিটা বলবো। তো আপাতত চিন্তার কিছু নাই। যদি মাথায় এরকম কোনো প্রশ্ন এসে থাকে যে আমি তাহলে 1 আর 3-এর মধ্যে কিভাবে পার্থক্যকরণ করব, ফার্স্টলি পার্থক্য করার দরকার হবে না। দ্বিতীয়ত যদি দরকার হয় তখন তুমি অন্য কোনো ভাবে এটাকে বর্ণনা করতে পারবা, যে যেই বিটা কার্বনে 3টা হাইড্রোজেন বা বেশি হাইড্রোজেন আছে, বা যেটাতে কম হাইড্রোজেন আছে, অন্য কোনো কিছু দিয়ে তুমি এই 1 আর 3-কে পৃথক করতে পারবা উল্লেখ করার সময়। ঠিক আছে, বাট জুবাইর বোধহয় তোমার প্রশ্নের উত্তর আপাতত পাইছো, যে আলফা এবং বিটা কার্বন বা আলফা কার্বনকে কিভাবে আলফা চেনা যায়। হাইড্রোজেন আর কথা বলছে ভাইয়া। আচ্ছা, ও সমস্যা নাই, আলফা হাইড্রোজেন মানে হচ্ছে আলফা কার্বনের সাথে আবার যে হাইড্রোজেন গুলি যুক্ত, সেগুলিকে বলে হচ্ছে আলফা হাইড্রোজেন। যেমন এই যে এই 2টা হাইড্রোজেনের নাম আলফা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটার নাম আলফা হাইড্রোজেন। তো হাইড্রোজেনের জন্য আলাদা কোনো কিছু নাই। বেসিক্যালি মূল হোতা, মূল পরিচয় হচ্ছে কার্বন গুলোর, কার্বনের সাথে যদি আবার কিছু কানেক্টেড থাকে সেটাকে তুমি আলফা হাইড্রোজেন বা এইভাবে হচ্ছে বলো আর কি। ঠিক আছে, তাহলে তুমি বইতে যেই জায়গাতে এটা পড়ছো, এখন আবার একটু পড়ে একটু মিলাই নিও যে ওই হাইড্রোজেনটাকে বা ওই কার্বনটাকে আসলে মিন করতে চাচ্ছিল আর কি, তাহলেই হবে। ঠিক আছে জুবাইর?
জি ভাইয়া। আচ্ছা, দেখো আপাতত ছোটখাটো যদি আর কারো কোনো প্রশ্ন থাকে বলে ফেলো। আর এমনিতে আমরা লাস্ট দিন অ্যালকাইন বিষয়ক একটু পড়ালেখা করতেছিলাম, যেটা খুব ইন্টারেস্টিং দিকে যাচ্ছিল। যে অ্যালকাইন অ্যাপারেন্টলি দেখলে মনে হয় যে এখানে ট্রিপল বন্ড আছে, অনেকগুলি পাই ইলেকট্রন আছে, তো এটা রিঅ্যাক্টিভিটি অনেক ভালো হওয়া উচিত, অন্য পার্টিকেলের সাথে খুব দ্রুত বিক্রিয়া করা উচিত। বাট আমরা যেটা একেবারে ডিপ ইনসাইট দেখলাম যে যদিও এখানে পাই ইলেকট্রন থাকে বেশি, বাট কার্বন কার্বন ডিসটেন্সটা এটা এখানে একেবারেই কম, যে কারণে মধ্যবর্তী ইলেকট্রন গুলো এই পাশের যে নিউক্লিয়াস গুলি আছে তাদের দ্বারা খুব দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে থাকে, এবং বাইরের অন্য কোনো পার্টিকেল এই ইলেকট্রন গুলোকে খুব সহজে টেনে সরাতে পারে না, যেই কারণে ওরা রিয়াকশন করে। বাট অ্যালকিনের সাথে একটা কম্পারিজন চলে আসে, যেহেতু অ্যালকিনও একটা আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত যৌগ, অ্যালকাইনও একটা আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত যৌগ। এই তুলনার ক্ষেত্রে আমাদের মন বলতেছিল যে অ্যালকাইন আসলে ফাস্টার বিক্রিয়া করা উচিত এবং খুব আগ্রহ নিয়ে বিক্রিয়া করা উচিত, যেহেতু তার পাই ইলেকট্রন অনেক বেশি আছে। বাট এই জায়গাটা আমরা দেখলাম যে মানে কন্ট্রারি টু পপুলার বিলিফ, যে সে আসলে দ্রুত বিক্রিয়া করে না, বরং অ্যালকিনের থেকে একটু স্লোলি বিক্রিয়া করে। ঠিক আছে, এই জিনিসগুলোর ব্যাখ্যা ট্যাখ্যা কিন্তু চলে আসতে পারে, আসছে অলরেডি বহুবার বহু পরীক্ষায়। তো এগুলা একটু ইনফরমেশন সহ চিত্র টিত্র সহ লিখে দেওয়ার চেষ্টা করো। বাংলা প্যাসেজ শুধু লিখে দিয়ে আসো না, বাংলা প্যাসেজ কারো পড়ার টাইম নাই। দেন আমরা ক্লাস শেষ করেছিলাম হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক দিয়ে, যে আমাদের এই কার্বন কার্বন বন্ডের যে লেন্থ বা যে দূরত্বটুকু সেটার উপর ভিত্তি করে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে হচ্ছে মতামত দেওয়া যায়, সেটা হচ্ছে অম্লধর্মিতা বা প্রোটন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি কার কত বেশি। আমরা এখানে দেখেছিলাম যে অ্যালকাইন গুলিতে কার্বনের সাথে হাইড্রোজেনের যে লেন্থ বা ডিস্টেন্সটুকু এটা সবচেয়ে কম, যাতে করে যেটা হয় মধ্যবর্তী সব ইলেকট্রন কার্বনের এই বিগার নিউক্লিয়াসটার দিকে সরে আসতে চায়, এবং হাইড্রোজেন প্রান্তটা হচ্ছে একটু দুর্বল হয়ে যায়, ইলেকট্রন শূন্য হয়ে যায়, এবং ওটা খুলে ভেঙে প্রোটন হিসাবে বাইরে বের হয়ে আসে। তো এই প্রবণতা অ্যালকাইনের তুলনায় অ্যালকিনে কম, অ্যালকিনের তুলনায় অ্যালকেনে আরো কম। তো আমরা বলেছিলাম যে তুমি যদি সিরিজে সাজাতে চাও, সবচেয়ে ফাস্টার অ্যাক্টিভিটি দেখাবে এখানে অ্যালকাইন, ফলোড বাই অ্যালকিন, ফলোড বাই অ্যালকেন। কিন্তু অ্যালকাইন যে সবচেয়ে ভালো তিনটার মধ্যে, সেটাই পাস করে হচ্ছে বা নাম্বার পায় হচ্ছে পাস মার্ক। তো বেসিক্যালি অ্যালকাইনকে আমরা আসলে একটু একটু অম্লধর্মিতার নেচারটা দেখাতে দেখি, বাকিগুলি আসলে আমরা মুখে বলি যে মিডিয়াম বা কম, বাট বাস্তবে ওরা আসলে কোনো অম্লধর্মিতা দেখাতেই পারে না। তো এই যে অ্যালকিন এবং অ্যালকাইন অম্লধর্মিতা দেখাতে পারতেছে না, শুধু অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকেন পারে না, শুধু অ্যালকাইন পারে, যেটা বোঝা যাচ্ছে। তো এই জিনিসগুলো আবার আমাদের কাছে মারাত্মক রকম ইম্পর্টেন্ট টপিক, কারণ আমাদের যদি কখনো পার্থক্যকরণের দরকার হয়, অ্যালকেন অ্যালকেন অ্যালকাইনের মধ্যে সেপারেশনের দরকার হয়, তখন আমরা এই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করার চেষ্টা করি, যে কোন প্রপার্টিটা বাকি দুইজন বা বাকি একজন মেনে চলে, অন্যজন মেনে চলে না, এটা আমাদের খুব দরকার হয়। তো তার মানে বোঝা যাচ্ছে অম্লধর্মিতা এমন একটা প্রপার্টি। দেখো দুইটা বৈশিষ্ট্যের কথা বলি, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ, ব্রোমিন সলিউশন টেস্ট বা বেয়ার পরীক্ষা। এই দুইটা পরীক্ষার বৈশিষ্ট্য ছিল অ্যালকিন এবং অ্যালকাইন এগুলাতে কোয়ালিফাই করে, অ্যালকেন হচ্ছে পৃথক হয়ে যায়। তো তুমি ব্রোমিন সলিউশন টেস্ট বা বেয়ার পরীক্ষা দিয়ে প্রথমে এইভাবে জিনিসটাকে সেপারেট করতে পারো যে অ্যালকেন দিবে না, অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে দিবে। এখন আবার এইমাত্র তুমি একটা প্রপার্টির নাম শুনলা অম্লধর্মিতা, যেটা হচ্ছে এই যে অ্যালকাইন দিচ্ছে, অ্যালকিন হচ্ছে দিচ্ছে না। তো দেখো আলটিমেটলি কিন্তু এই দুইটা নলেজ তুমি যদি একসাথে কম্বাইন করো, তাহলে তুমি কিন্তু বলে দিতে পারো যে তোমার ল্যাবে যদি তিনটা জার থাকে, অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন আছে, তুমি কিভাবে তিনটা জারকে সেপারেট করবা। এটা এই প্রশ্নটা কিন্তু এখন উত্তর দেওয়া সম্ভব। যে প্রথমে আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা টাইপের একটা পরীক্ষা করব, যেটাতে দেখবো যে একটা জার বিক্রিয়া করতেছে না, তো সেটা অ্যালকেন আগেই পৃথক হয়ে যাবে। দেন আমাদের কাছে যে অ্যালকিন এবং অ্যালকাইন থাকবে, সেখানে আবার আমরা কি করব, সেখানে আমরা এই অম্লধর্মিতার টেস্টটা করব। তাহলে যেটা হবে অ্যালকাইন কোয়ালিফাই করবে, অ্যালকিন পিছায় পড়বে, সেখান থেকে আবার এই দুটাকে সেপারেট করা যাবে। দেখো বোঝা যাচ্ছে কিনা। আর এই সমগ্র সিস্টেমে একটা কনসিডারেশন দরকার, একটা বিবেচনা রাখতে হবে, সেটা হচ্ছে আমরা অ্যালকাইনের পুরো সিরিজ নিয়ে ডিসকাস করতে পারবো না, সেই সুযোগ এইচএসসি তে নাই। আমরা ইন পার্টিকুলার অ্যালকাইন ওয়ান গুলা যে অম্লধর্মী সেটা হচ্ছে দাবি করে আসতেছি। ঠিক আছে, সো যেখানে তুমি অ্যালকাইনের কথা বলতেছো, মানে এটা কিন্তু একটু পরিষ্কার করে বলে দিও যে অ্যালকাইন বললেও আমরা অ্যালকাইন ওয়ান মিন করতেছি, অন্য কোনো অ্যালকাইন থাকলে আমাদের এই প্রসিডিওর এত সহজে কাজ করবে না। তখন কিভাবে কাজ করাতে হবে সেটা আবার এইচএসসি এর মধ্যে নাই, তো এইচএসসি পর্যন্ত সেটা না জানলেও চলবে আর কি। এখন আমরা থিওরিটিক্যালি এটা ব্যাখ্যা করেছিলাম যে কেন অ্যালকাইন ওয়ান অম্লধর্মী। তোমাদের হয়তো মনে আছে যে অ্যালকাইন ওয়ান এখানে মূল ব্যাপার না, মূল ব্যাপার হচ্ছে কি বলতো, এসপি সংকরায়িত কোনো একটা কার্বনের সাথে হাইড্রোজেনটা যদি অ্যাটাচ থাকে, তখনই আসলে ওই হাইড্রোজেনটা বাইরে বের হয়ে আসার একটা প্রবণতা দেখায়।
ঠিক আছে, এগুলো আশা করি তোমরা ভুলে যাও নাই। আজকে আমরা এটার কিছু বিক্রিয়া দেখবো বলছিলাম, যে থিওরিটিক্যালি তো এক্সপ্লেন করা হইলো যে অ্যালকাইন ওয়ান কেন হচ্ছে অম্লধর্মী, বাট এটার ল্যাবে কিভাবে টেস্ট করব সেটার তো ইয়ে লাগবে, মানে টেস্টের একটা রিয়াকশন লাগবে। তো এই রিয়াকশন গুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং জিদান বখতিয়ার বেশ কিছুদিন ধরে এইটার কথাই মনে হয় বলতেছিলা, ওর ওই যে কি কি সাথে যেন বিক্রিয়া হয় অ্যালকাইনের বলতেছিল, সেটা দেখে মনে হলো আর কি যে এটার কথাই বলতেছিল। যেমন এখানে আমরা কিছু বিক্রিয়া লিখি, মনোযোগ দিয়ে দেখো। এটা কোন একটা অ্যালকাইন ওয়ান, তাই না? কারণ এটা কোন অ্যালকাইন বোঝা যাচ্ছে না, বাট এটা যে অ্যালকাইন ওয়ান সেটা বোঝা যাচ্ছে। 1 নাম্বার কার্বন এখানে ট্রিপল বন্ডটা আছে। এই অ্যালকাইন ওয়ানের মধ্যে আমরা কি করতে পারি, আমরা সোডিয়াম ধাতু যোগ করে দিতে পারি। এবং যোগ করে দিয়ে আমরা এখান থেকে কি প্রোডাক্ট আসবে, উৎপাদ আসবে, সেটা একটু অনুমানের চেষ্টা করতে পারি। অনুমান বলতে ধরো এই বিক্রিয়া আমরা আগে থেকে জানি না, বাট কমন সেন্স নলেজ কি বলে সে অনুযায়ী আগাতে পারি সামনের দিকে। যেমন বলো এই বিক্রিয়ার রেজাল্ট কি? এই বিক্রিয়ার রেজাল্ট কি বুঝতে গেলে উপরে বিক্রিয়া না সলভ করলেও হবে। তুমি নিচের বিক্রিয়াটা সলিউশন আমাদেরকে বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম একসাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? এনিওয়ান, নিচেরটা তো বলতে পারা উচিত নাকি? সোডিয়াম ক্লোরাইড আর আর কি? হাইড্রোজেন। হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে ভালো যে তোমরা সেকেন্ডটা তো অ্যাটলিস্ট মানে তোমাদের জানাশোনার মধ্যে আছে, যে সোডিয়াম ক্লোরাইড হবে আর হাইড্রোজেন হবে। এখন তুমি যদি রিয়াকশনটা বোঝার চেষ্টা করো, কে কাকে সরালো, কোথায় এসে বসলো। তোমার কাছে একটা অ্যাসিড ছিল, তোমার কাছে একটা স্ট্রং মেটাল ছিল, যে মেটালটা এখানেও নেওয়া হচ্ছে। এই মেটালটা কি করছে বলো তো? সে এখানে এসে এই যে হাইড্রোজেন, আমরা তো জানি অ্যাসিডের সংজ্ঞাই হচ্ছে যার মধ্যে সাবস্টিটিউটেবল প্রতিস্থাপনযোগ্য রিপ্লেসেবল হাইড্রোজেন থাকে, তাই না? তো রিপ্লেসেবল হাইড্রোজেনকে রিপ্লেস করে দিছে কে? রিপ্লেস করে দিছে এই শক্তিশালী ধাতুটা এসে রিপ্লেস করে দিছে। তো হাইড্রোজেনটাকে বের করে দিয়ে তার জায়গায় সোডিয়াম অ্যাড হয়ে গেছে, তো তৈরি হয়ে গেছে সোডিয়াম ক্লোরাইড। আর যেটাকে বের করে দিছে সেটা একটা অণু বা মলিকিউল হিসেবে বা গ্যাস হিসেবে বের হয়ে উড়ে চলে যাচ্ছে। তাহলে সেম জিনিসটা সেম চিন্তা করে উপরের রিয়াকশনে বলো তো, এই যে সাবস্টেন্সটা একটা অ্যালকাইন, এটার কি সবকিছু এসিডিক নেচার, নাকি পার্টিকুলার একটা জায়গা আসলে অম্লধর্মিতা দেখাচ্ছে? পার্টিকুলার একটা জায়গা হচ্ছে অম্লধর্মিতার জন্য রেসপন্সিবল, কোন জায়গাটা বলতো? এসপি সংকরায়িত কার্বন। এসপি সংকরায়িত কার্বন এখানে কোনটা? এই কার্বনটা। এসপি সংকরায়িত কার্বনের সাথে এখানে হাইড্রোজেন আছে, তো তুমি বলতে পারো যে এই হাইড্রোজেন গুলি হচ্ছে রিপ্লেসেবল হাইড্রোজেন। তাহলে দেখো তো মিল হয় কিনা। হাইড্রোক্লোরিক অ্যাসিডে রিপ্লেসেবল হাইড্রোজেনের ফিউচার যা হয়েছে, এখানেও যদি তাই হয় তাহলে বলো তো সামনের যৌগটা দেখতে কেমন হওয়া উচিত? দেখো তো, আমরা যদি এইটা লিখি, প্রথমে আমাকে শুধু এইটা বলো, এই লেখাটা হুবহু এই লেখাটার মতো হয়েছে কিনা, এটা শুধু বলো, তাহলেই হচ্ছে। জি ভাইয়া। সবাই কি বুঝতে পারতেছো মানে চেঞ্জটা আমরা কি লজিকে করতেছি? যে যেই সাবস্টেন্সটা এসিড, এসিড মানে আমাদের সোজা ডেফিনেশনে তার মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বা রিপ্লেসেবল হাইড্রোজেন থাকবে। আমরা প্রথমে সেই হাইড্রোজেনটাকে খুঁজে বের করতেছি যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কোনটা, এবং যেহেতু এটার নামই বলতেছি প্রতিস্থাপনযোগ্য, তাই এটাকে আমরা প্রতিস্থাপন করে দিচ্ছি। এটা হচ্ছে মূল ব্যাপার। যেমন তো সোডিয়াম দিয়ে আমরা প্রতিস্থাপন করে দিচ্ছি, তো আমার মনে হয় এখানে কোনো ডাউট থাকা উচিত না। সেকেন্ড রিয়াকশনটা জানা থাকলে সেটার সাথে কম্পেয়ার করে করে তুমি প্রথম রিয়াকশনটাও বলে দিতে পারবা। দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা। এরকম একটা যৌগের মধ্যে যদি আমরা সোডিয়াম যোগ করি, তাহলে বলো এই প্রশ্নের উত্তর তো দিতে পারবা, কে দিবা সে দাও, যে সোডিয়াম এখানে কোন হাইড্রোজেনটাকে রিপ্লেস করবে? এই হাইড্রোজেনটা, ইয়েলো নাকি হচ্ছে গ্রিন? ইয়েলো। এবার ধরো ইয়েলোকে Yellow. করবে, এটা সহজ বলা, মানে গ্রিনটাকে করবে না কেন? এই প্রশ্নটার উত্তর কি ছিল যেন? ভাই ওর হাইব্রিডাইজেশন। হ্যাঁ, কথা ছিল যে আসলে কোন হাইড্রোজেনটাকে সরাতে পারবে এটা ডিপেন্ড করে কোন হাইব্রিডাইজড কার্বনের সাথে সে কানেক্টেড। শুধুমাত্র এসপির সাথে যারা কানেক্টেড সেই হাইড্রোজেন গুলি আসলে প্রতিস্থাপনযোগ্য এবং রিপ্লেস হবে। এইখানে এই গ্রিন কালার্ড হাইড্রোজেন গুলি যে কার্বনটার সাথে কানেক্টেড, সেটা আছে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশনে, এই কারণে ওখানকার হাইড্রোজেন কিন্তু এখানে প্রতিস্থাপন হতে পারবে না। ঠিক আছে তো না? তাহলে এই রিয়াকশনটা যখন তুমি রেজাল্ট লিখতেছো, সেটাই তুমি এইভাবে লিখতেছো যে এই হাইড্রোজেন গুলা ইনট্যাক্ট, তার কোনো নড়াচড়া নাই।
আর এইখানে যে হাইড্রোজেনটা ছিল সেটাকে সরায় হচ্ছে এখানে সোডিয়ামটা যুক্ত হয়ে যায়, এবং যে হাইড্রোজেনটা বের হয়ে আসে সেটা গ্যাসিয়াস ফর্মে বাবল ফর্ম করে বুদবুদ ফর্ম করে উপরের দিকে হচ্ছে উঠে যায়। ঠিক আছে, তাহলে রিয়াকশনটা আশা করি বুঝতে পারছো, এবং রিয়াকশনটা এইভাবে কেন লেখা যাচ্ছে এটা লজিক এবং রিজন সেটা আবার হচ্ছে আমরা গতদিন পড়ে আসছিলাম আর কি, যে অ্যালকাইন ওয়ান যে এসিডিক নেচারের হয়। আর এই যে যৌগগুলো, এই যৌগগুলোকে আমরা কমনলি বলি হচ্ছে অ্যালকাইনাইড যৌগ। ঠিক আছে, সবাই নামগুলো একটু খেয়াল রাখো। এই যে যৌগগুলো তৈরি হচ্ছে এগুলোর কমন নেম হচ্ছে অ্যালকাইনাইড। ঠিক আছে, যেমন এটাকে তুমি বলবা হচ্ছে সোডিয়াম প্রোপাইনাইড, 3 কার্বন আছে, সোডিয়াম প্রোপাইনাইড, সোডিয়াম অ্যালকাইনাইড। ঠিক আছে, এইভাবে হচ্ছে যৌগগুলির নাম বলতে হবে। ঠিক আছে, দেখো মানে বোঝা যাচ্ছে কিনা মূল ঘটনা। এবং এর সাথে সাথে আরো বলে রাখা ভালো, একটা যৌগ যদি এরকম হয়, তোমরা বলো এটার মধ্যে যদি আমরা সোডিয়াম অ্যাড করি কি উৎপন্ন হওয়া উচিত? কিছুই হবে না। ঠিক আছে, গুড। এখানে হচ্ছে নো রিয়াকশন, এবং রিজন তোমরা বুঝতেছো, এখানে কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নেই, এই কারণে এখানে কোনো বিক্রিয়া হবে না। আর সবাই খাতায় এই বিক্রিয়াটার প্রোডাক্ট লেখো তো, এটার পর আমরা অন্য বিক্রিয়া চলে যাচ্ছি। এটা হচ্ছে এই রিলেটেড লাস্ট বিক্রিয়া বলতে পারো, ইথাইনের মধ্যে সোডিয়াম। মুখে কিছু আমাকে বলার প্রয়োজন নাই, লেখা শেষ করে আমাকে ডান টাইপের কিছু একটা বা ওকে টাইপ কিছু একটা লিখে লিখো, তাইলেই হবে। ঠিক আছে, জুবায়ের এবং হচ্ছে মুনতাহা, তোমরা দুজন হচ্ছে শুধু বলছো যে ডান, বাকিদের কি অবস্থা? বক্তিয়ার লিস্ট 5 জন লিখে শেষ করলে তারপরে হচ্ছে আমরা। পিয়াস হচ্ছে বলছো ডান, আচ্ছা পিয়াস অবশ্য অ্যান্সারও বলার চেষ্টা করছো। আরেকজন হলেই হয়ে যাচ্ছে, লাস্ট ব্যক্তিকে। আচ্ছা ঠিক আছে, আদিবা হচ্ছে সবাইকে ডান লিখে জানাই দিছে। ঠিক আছে, এরপর লিরাও ডান। ওকে, আমরা হচ্ছে এখানে যদি বলি সবাই কি লিখছো, এটা কি এরকম হবে নাকি কিরকম হবে? এরকম আসছে? দুইটাই চেঞ্জ হবে। ঠিক আছে, এইটা কিন্তু কমন মিস্টেক, ওই যে অনেকে আগের রিয়াকশন গুলা দেখতে দেখতে এইটাকে কিন্তু অনেকে চেঞ্জ করে না। এটা কিন্তু এটাও চেঞ্জ হবে, তাই না? তো এরকম হবে না এটা, এটা হচ্ছে এরকম হবে। ঠিক আছে, তো রিজনও তোমরা হয়তো বুঝতে পারতেছো, দুইটাই যেহেতু এসপি হাইব্রিডাইজড কার্বনের সাথে কানেক্টেড, এই দুইটা হাইড্রোজেনের মধ্যে আমরা কোনো বৈষম্য করতে পারবো না, মানে একজন পারবে একজন পারবে না এমন কিছু নাই। দুইটা আসলে সিমিলার নেচারের হাইড্রোজেন এবং সিমিলার বিহেভিয়ার দেখাবে। ঠিক আছে, তাহলে অ্যালকাইন ওয়ান যে এসিডিক নেচারের হয় এটা কিন্তু এই রিয়াকশন গুলা থেকে আরো এভিডেন্ট হইলো। এখন থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনের পাশাপাশি প্র্যাকটিক্যালিও যে ঘটনাটা ঘটে এটা আমরা কনভিন্স হলাম। এখন এই রিয়াকশনটা ঘটানোর পর মানুষের মনে একটু ভরসা আসলো যে না, আমরা যেটা এক্সপ্লেন করতেছি থিওরিটিক্যালি, আমরা যেটা দেখতেছি প্র্যাকটিক্যালি এটার ব্যতিক্রম আসতেছে না, একই রকমই আসতেছে অ্যান্সার গুলো। তো তখন এই রিয়াকশন গুলোকে একটু ইমপ্রুভ করার চিন্তা করা হলো। ইমপ্রুভ কেন করতে হবে? কারণ এটা আমরা জানি যে এরকম ল্যাবের মধ্যে ওপেন মানে তুমি সোডিয়াম দিয়ে রিয়াকশন করা তো আসলে কোনো গুড প্র্যাকটিস না। কারণ কি সমস্যা বলো তো, যে সোডিয়াম যেই লেভেলে রিয়াক্টিভ সে আশেপাশে আরো জিনিসপত্রের সাথে রিয়াকশন করে, আগুন টাগুন ধরায় ফেলে, নানান রকমের বিপদের কারণ হচ্ছে এই সোডিয়াম। তো এই কারণে এই সেম রেজাল্ট পাওয়ার জন্য আমাদের কাছে ফেমাস আরো দুইটা রিয়াকশন আছে। তো
যেখানে আমাদের সোডিয়ামের মতো খুব অ্যাগ্রেসিভ কোনো কিছু ব্যবহার করা লাগবে না, তার থেকে বড় কথা এখানে যে প্রোডাক্ট গুলো পাওয়া যাচ্ছে এই প্রোডাক্টের আসলে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। তো আমরা তো ল্যাবে নর্মালি চাই শান্তিপূর্ণ জিনিসপত্র, যে প্রিসিপিটেশন বা অধক্ষেপ পড়বে, মানে এই ধরনের ঘটনাবলী চাই, কালারফুল অধক্ষেপ পড়বে। তো ওইভাবে একটু চিন্তা করা হলো যে মোর শান্তিপূর্ণভাবে এই রিয়াকশনটাকে সলভ করা যায় কিনা। তো তখন এইরকম কিছু বিকারকের সন্ধান পাওয়া গেল, যে এরকম অ্যালকাইন ওয়ানের মধ্যে ধরো তুমি এরকম একটা যৌগ দিলা, এই যৌগটার নাম কি বলা উচিত? ফার্স্ট পার্টে তো আমরা জটিল যৌগের নামকরণ পড়েছিলাম মনে হয়, কারো মনে আছে কি বলতে হবে এই যৌগের নাম? ডাইয়ামাইড সিলভার নাইট্রেট। ডাইঅ্যামাইড সিলভার নাইট্রেট হয় নাই, দুই জায়গায় ভুল হয়েছে। অন্য কেউ? এটি তো লিগেন্ড। এই অ্যামোনিয়া যখন লিগেন্ড হিসেবে থাকে এই লিগেন্ডের নাম কি হয় নামকরণের মধ্যে? কি অ্যামিন। নামে ডাকতে হয়? অ্যামিনো। এমমিন। অ্যামিনো না, এমমিন উইথ ডাবল এম বা দুইটা মো, ঠিক আছে? তো ডাই এমমিন সিলভার নাইট্রেট, এই কথার মাঝখানে একটা ছোট গ্যাপ আছে। সিলভারের কততম নাইট্রেট, মানে সিলভারের যোজনী এখানে কত সেটাও ইম্পর্টেন্ট, সেটা আবার উল্লেখ করতে হবে। তো এখানে একটা ছোট্ট জিনিস, লাস্ট একটা ছোট জিনিস বাকি, এটা এসএসসি নলেজতেই পারা উচিত, বাট ফার্স্ট পার্টও যেহেতু পড়া আছে সহজে পারা উচিত। এখানে সিলভারের জারণ সংখ্যা বা যোজনী কত আছে চিন্তা করে দেখে বলো, মুখস্থ বইলো না, ভুল হবে। জিরো না? চিন্তা করে বলো, জিরো আছে এখানে মাইনাস সিলভারের টু। জারণ সংখ্যা? -2। বক্তিয়ার হচ্ছে 1 2 দুইটাই বলছো মনে হচ্ছে। বাকিদের কি মতামত? ওয়ান ভাইয়া। নাইট্রেট এটার হচ্ছে -1। অ্যামোনিয়া তো কমপ্লিট কম্পাউন্ড, ওর কোনো জারণ সংখ্যা নাই। 0 × 2, পুরোটাকে আবার জিরো বানাইতে হবে, একদম আপাদমস্তক পুরোটাকে জিরো বানাইতে হবে। তো এখানে দিতে হবে হচ্ছে +1। সিলভার অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা এখানে +1 হবে। ঠিক আছে, বাট যদি একান্তই ভুলে যাও, বুঝতে না পারো কিভাবে কি হচ্ছে, রেকমেন্ডেশন থাকবে বরং ফার্স্ট পার্টের লেকচার গুলো এই সুযোগে একটু রিভাইজ টিভাইজ দিয়ে ফেলো। যখন যেটা যেখানে আটকায় যাবা দেখে ফেলবা, একবারে রিভিশনও হয়ে গেল, এই জিনিসটাও কভার হয়ে গেল। ঠিক আছে, এখানে সিলভার অক্সিডেশন নাম্বার হচ্ছে 1। তো এই যৌগটার পুরো নাম হচ্ছে ডাইএমিন। সিলভার 1 নাইট্রেট। ঠিক আছে, এই রিয়াকশনটা বা এই যৌগটা হচ্ছে তুমি অ্যাড করলা। এই যৌগটা অ্যাড করলে এখান থেকে প্রোডাক্ট কি কি তৈরি হবে একটু আইডিয়া দেওয়ার জন্য বলি, কম্পেয়ার করে করে লিখতে সুবিধা হবে। একটু আগে কি ছিল, এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে সোডিয়াম এসে বসে পড়তো। সোডিয়াম একটা ধাতু ছিল যার যোজনী ছিল 1। এই যৌগের মধ্যে তুমি সিলভারকে দেখতে পাচ্ছ, যেটা একটা ধাতু এবং যার ভ্যালেন্সি বা যোজনী হচ্ছে 1। তো তুমি যদি আগের বিক্রিয়ার সাথে কম্পেয়ার করে লিখতে চাও তাহলে এখানে কেমন টাইপের একটা যৌগ লেখা উচিত বলতো? এরকম একটা জিনিস আমাদের লিখতে পারা উচিত, এখানে এই যৌগটাই তৈরি হয়। আগের বার যদি তুমি এই যৌগটাকে সোডিয়াম অ্যালকাইনাইড বলে থাকো তাহলে এবার কি বলবা? সিলভার অ্যালকাইনাইড। ঠিক আছে, এখানে সিলভার অ্যালকাইনাইড হচ্ছে তৈরি হয়, এইটা হচ্ছে সাদা রঙের অধক্ষেপ। ঠিক আছে, হোয়াইট প্রিসিপিটেশন। তো আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূর্ণ হলো। আমরা চাচ্ছিলাম ধ্বংসাত্মক জিনিসপত্রের দিকে না যেয়ে ল্যাবে আমরা সাধারণত যে ধরনের রিয়াকশন চাই, যে ধরনের এক্সপেরিমেন্ট চাই, ওই ধরনের কোন একটা রিয়াকশন করে আমরা আসলে এভিডেন্স এবং প্রমাণ চাচ্ছিলাম। তো এই রিয়াকশন দিয়ে সেই উদ্দেশ্য সাধন হয়। তো একটা যৌগ লিখে ফেললাম সিলভার অ্যালকাইনাইড। বাকি যৌগগুলো কি হবে একটু যদি শুনে রাখো তাহলেই হবে, একবার শুনলে মনে থাকবে। যে এই পুরো যৌগটার কোন অংশটা বলতো অলরেডি আমরা কাজে লাগালাম, সিলভার অংশটা কাজে লেগে ওইখানে চলে গেছে। তো এইখান থেকে বলতো কি বের হয়ে আসছে? প্রোটনটা হচ্ছে বের হয়ে আসছে। এখন তুমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে সিলভার আর দুইটা অ্যামোনিয়াকে বদ্ধ করে রাখছিলা, মানে একটা প্যাক টাইপের করে রাখছিলা, প্যাকেট করে স্ট্যাপল করে রাখছিলা। সেই প্যাকেট খুলে এখান থেকে হচ্ছে কে বের হয়ে গেছে? সিলভার হচ্ছে বের হয়ে গেছে। তাহলে সিলভার যদি বের হয়ে যায় তাহলে আমরা বলতে পারি কি বলতো, আমাদের প্যাকেটের মুখ খুলে গেছে।
এখানে অ্যামোনিয়া যে বস্তুটা, অ্যামোনিয়া সাধারণ ভৌত অবস্থা কি বলতো? অ্যামোনিয়া নর্মাল টেম্পারেচার প্রেসারে কোন অবস্থায় থাকে? গ্যাসিয়াস অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে। তো যখন প্যাকেটের মুখ খুলে যাবে তখন এখান থেকে কি হবে বলতো? অ্যামোনিয়া গুলো ফুসফুস করে বের হয়ে আসার চেষ্টা করবে। তো অ্যামোনিয়া বের হয়ে আসার চেষ্টা করতেছে, এখানে আবার একটা প্রোটন বের হয়ে আসছে অ্যাসিড থেকে। অ্যামোনিয়ার প্রোটন যখন একসাথে যুক্ত হয় তখন আবার কিসে পরিণত হয় বলতো? মানে এখানে অনেকগুলি ঘটনা একসাথে ঘটতেছে। অ্যামোনিয়া বের হয়ে আসছে, এখানে প্রোটন ওয়েট করতেছিল, অ্যামোনিয়ার প্রোটনের সংযোগ হলো, হলে কি উৎপন্ন হয়? অনেক পড়ছি আমরা জীবনে এই জিনিস। একটা NH4। অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে, তাই না? NH4+ তৈরি হবে। সেই NH4+ আবার ব্যালেন্স করার জন্য কাকে পাবে? এখানে একটা নাইট্রেট আয়ন পাবে। তাহলে অ্যামোনিয়াম প্লাস আর নাইট্রেট মিলে, আমি আর ভেঙে ভেঙে না লিখি, একবারে কোন যৌগটা তৈরি হয়ে যাওয়া উচিত? অ্যামোনিয়াম নাইট্রেট, এই যৌগটা হচ্ছে তৈরি হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করো, এখানে কি হলো? দুইটা অ্যামোনিয়ার মধ্যে একটা অ্যামোনিয়া কাজে লেগে গেল, এই হাইড্রোজেনটা কাজে লেগে গেল, নাইট্রেট কাজে লেগে গেল। তাহলে ভালো করে যদি খেয়াল করো, এখানে শুধু বাকি আছে কোন জিনিস বলতো? একটা পিওর অ্যামোনিয়া বাকি আছে, যে দুইটার মধ্যে একটা অ্যামোনিয়া প্রোটনটা নিতে পারছিল, সে হয়ে গেছে অ্যামোনিয়াম নাইট্রেট। আর আরেকটা অ্যামোনিয়া যার কারোর সাথে যুক্ত হওয়ার কিছু নাই, সে গ্যাস আকারে বাইরে বের হয়ে চলে যাবে। তো এই হচ্ছে তিনটা যৌগ দিয়ে তোমার এই বিক্রিয়াটা শেষ হবে। তার মধ্যে এই সিলভার অ্যালকাইনাইডের হচ্ছে সাদা রঙের অধক্ষেপ পড়বে। লিরা যেমন একটা খুবই চাঞ্চল্যকর প্রশ্ন করছো যে অধক্ষেপ কেন পড়লো। বলো এই প্রশ্নের উত্তর কে দিবা এবং কিভাবে দিবা? এখানে অধক্ষেপ কেন পড়লো বা লিরা আসলে কি জানতে চাচ্ছ সেটা আমার কাছে ক্লিয়ার না। কারণ তুমি আজ পর্যন্ত যত পরীক্ষা পড়ছো, ধরো ক্লোরাইড আয়ন শনাক্তকরণ, ওখানে তুমি বলছো না যে তুমি কোন একটা লবণের দ্রবণের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করবা, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে। মানে ওখানে কেউ তুমি একই প্রশ্ন করতা যে অধক্ষেপটা কেন পড়বে? তো সেখানে উত্তরটা কি হইতো? ওখানে উত্তরটা যা হইতো এখানে উত্তরটা তো তার থেকে ভিন্ন হবে না, একই হবে। তো তুমি পুরো জিনিসটা একটু চিন্তা করো, করে আমাকে আবার একটু ক্লিয়ারলি জিজ্ঞাসা করো, আমি তোমাকে ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, বা আমি আচ্ছা ভাই, নিজে আমরা বুঝছি কিনা। হ্যাঁ বলো। ভাই কোন মানে প্রশ্নের আন্ডারে আমরা এই বিক্রিয়াগুলো করতেছি সেটা একটু বলবেন? অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, এটা প্রমাণ করতেছি। ঠিক আছে। লিরা যেমন কিছুটা বুঝতে পারছো, এখন আসলেই বুঝতে পারছো নাকি আমার এই পেঁচানো বিপরীত প্রশ্ন শুনে তুমি আসলে আগ্রহ হারায় ফেলছো? বোঝা গেল না। নর্মালি ওইটা একটু মনে করার চেষ্টা করো, আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড চ্যাপ্টারে অধক্ষেপ ব্যাপারে একটু পড়ছি, কিন্তু ওখানে আয়নিক গুণফল, দ্রাব্যতার গুণফল নামে কিছু জিনিস ছিল। অতএব অধক্ষেপ যখন পড়বে সবসময় ওই ক্যালকুলেশন বই হিসাবটুকু করেই পড়বে। যদি দেখে যে ওর ওই যে আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখনই হচ্ছে অধক্ষেপ গুলো পড়ে। আর তার থেকে বড় কথা, এই কিউরিসিটি বা এই প্রশ্ন এখানে খুব ভ্যালিড কোনো প্রশ্ন না। এখানে জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এখানে যে যৌগটা, অ্যালকাইনের যৌগটা তৈরি হচ্ছে, ওটার যে অধক্ষেপ পড়ে এবং সেটার কালারটা কি। কারণ তুমি তো এটার আয়নিক গুণফলও জানবা না, দ্রাব্যতার গুণফলও জানবা না, আলটিমেটলি ওই পথে হেঁটে অধক্ষেপ কেন পড়তেছে সেটা শুনে আসলে খুব বেশি লাভ আমাদের নাই আর কি এখানে। ওই জন্য এটাকে অন্যান্য শনাক্তকারী পরীক্ষার মতো নিতে হবে, যে সালফেটের শনাক্তকরণে যেমন তুমি বেরিয়াম নাইট্রেট যোগ করলে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ পড়ে, ওই রকম একটা এক্সপেরিমেন্টের মতো করে এটাকে যদি স্টাডি করো তাহলে তুমি সুবিধা পাবা। আর রিয়াকশনটা যেহেতু ডিফিকাল্ট, যৌগগুলো যেহেতু একটু ডিফারেন্ট টাইপের, ওই জন্য আমরা ওই পার্টটা ডিসকাস করতেছি যে যৌগগুলা যে লিখা যাবে কিভাবে, কি চিন্তা করে। ঠিক আছে। এখন মানে আমরা যদি এটা অন্য প্রশ্ন করি তোমাকে, এই বিষয়টা যদি বুঝে থাকো মোটামুটি, এইটা বুঝার পরে প্রশ্নটা করা যাবে। সেটা হচ্ছে, একটা জিনিস হয়তো বুঝতে পারছো যে আমরা আগের বিক্রিয়াটা ব্যবহার করব না সোডিয়ামের উপস্থিতি ছিল দেখে, এবং যৌগটাকে খুব ভালোভাবে যে পৃথক করা যাচ্ছে, শনাক্ত করা যাচ্ছে, এরকম কোনো সুযোগ ছিল না। তো যে কারণে আমরা বিকল্প একটা পরীক্ষার মধ্যে আসলাম, একটা জটিল টাইপের যৌগ যোগ করে আমরা সাদা রঙের একটা অধক্ষেপ পেলাম আর কি, সাকসেসফুলি পেলাম। এখন এই যৌগটা, এই যে বক্স করা যৌগটা সিলভার অ্যালকাইনাইড, এইটা পাওয়াই যদি আমাদের মূল টার্গেট হয়, এটা পেলেই যদি আমাদের সব উদ্দেশ্য সাধন হয়, যে আমি যৌগটাকে সেপারেট করতে পারলাম, চিহ্নিত করতে পারলাম, টেস্ট টিউবে অধক্ষেপ হিসাবে পড়লো, তাহলে আমি এত বড় যৌগ কেন যোগ করতেছি? আমি কেন শুধু একটা সিলভার যোগ করে সোডিয়ামের মতো করে বিক্রিয়া করায় ফেলতেছি না? সবাই কি প্রশ্নটা বুঝতে পারছো? মানে আমার যদি শুধু এই যৌগটা পাওয়াই মূল উদ্দেশ্য হয়, তাহলে আমি এত জটিল একটা যৌগ কেন যোগ করতেছি? আমি তো সোডিয়ামের বিক্রিয়াটা মতো করে সিম্পল একটা সিলভার যোগ করে এই যৌগটা পেয়ে যেতে পারতাম। এটা কেন আমরা প্রেফার করতেছি না? ভাই তাহলে তো সিলভার আয়ন পাওয়া যাবে না। এখানে তো আয়ন লাগবে। বুঝি নাই কি বললা, সিলভার আয়ন পাওয়া যাবে মানে? মানে ভাই এখানে হাইড্রোজেনকে রিপ্লেস করতে হইলে একটা মানে সিলভার আয়ন লাগবে না? সিলভার সিলভার প্লাস আয়ন লাগবে না?
তুমি সোডিয়ামের বিক্রিয়াটা দেখো, সোডিয়ামের বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটাও দেখো, দেখে তারপরে বলো আমরা বুঝি নাই, মানে আমি বুঝি নাই at ভাই least, কি এখানে বলো? আর সহ রিপ্লেস হয়ে যাবে এই কারণে কি, আর এবং এইচ দুইটা রিপ্লেস হয়ে যাবে সেই আর কারণে কেন কি এটা রিপ্লেস হবে? ঠান্ডা মাথায় চিন্তা করো, মানে আর তো রিপ্লেস হওয়ার কথা না, আর তো রিপ্লেস হইতে পারে ধাতু দিয়ে তখন, মানে যদি সেটা sp সংকরায়িত কার্বনের সাথে কানেক্টেড থাকে, এখানে তো ওইরকম কিছু নাই। মানে সবচেয়ে ভালো হচ্ছে আমার তো বিক্রিয়াটা অন্য পেজে চলে গেছে, তোমার খাতায় তো একই পেজে থাকার কথা, তোমাদের খাতায় আর কি। সোডিয়ামের বিক্রিয়াটার দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকো, এই বিক্রিয়াটার দিকেও সবাই ড্যাব ড্যাব করে তাকায় থাকো, তাকায় থেকে তারপরে বলো যে আমরা আসলে মানে সেকেন্ড বিক্রিয়াতে কিন্তু ভিন্ন কিছু হচ্ছে না, সোডিয়ামের বিক্রিয়াতে যা লিখছি এখানে তাই লিখতেছি আমরা। আমরা এখানে কেন শুধু সিলভার নিয়ে বিক্রিয়া করতেছি না, কেন এরকম জটিল টাইপের ডাইএমিন সিলভার ওয়ান নাইট্রেট নিচ্ছে? চিন্তা করো, সি এর চিন্তা সাথে একটা করে এইচ ছিল ওই সোডিয়ামের বিক্রিয়াতে, এখানে ওটা না, প্রথম অংশে আর আরেকবার আছে। বলো, আরেকবার বলো কি ছিল, রাত শুনি নাই। হ্যাঁ, প্রথম যে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করছিলাম ওইখানে তো প্রথম ছিল সিএইচ ট্রিপল ওয়ান সিএইচ, আর এখানে তো আর সি ট্রিপল ওয়ান সিএইচ এরকম। হ্যাঁ, কি বলো? সিলভার লেস রিঅ্যাক্টিভ এই জন্য। এই রাহাত, আগে দেখো এখানে কি অ্যালকাইল ছিল না প্রথম বিক্রিয়াটায়, নাকি এটা উঠাওই নাই তুমি? দেখো এখানে ভিন্ন কিছু নাই। তারপর আর কে কি বলতেছিলা, মিস করছি, একটু কষ্ট করে আরেকবার বলো। হ্যাঁ, ওই যে একটা কি বলে প্রতিস্থাপনের জন্য একটা চার্ট করছিলাম, ওখানে খুব সম্ভব হাইড্রোজেনের নিচে সিলভার ছিল, আর প্রথম দিকে নাইট্রো কি বলে সোডিয়াম ছিল, তো প্রতিস্থাপন করতে পারবে না এই জন্য খুব সম্ভব। হ্যাঁ, ইমতিয়াজ লিসান হচ্ছে সঠিক কথা বলছো, এখানে মূল প্রবলেম আসলে এটাই, মানে যদি আসলে এই বিক্রিয়া দিয়ে এই যৌগ পাওয়া যেত তাহলে সম্ভবত আমরা আসলে এই পথে হাঁটতাম না, আমরা এই রকম সরল বিক্রিয়া দিয়ে করে ফেলতাম। তখন যদি না করতাম অন্য কারণ বলতাম যে সিলভার অনেক এক্সপেন্সিভ, তুমি রূপা নিয়ে আসছো বিক্রিয়া করার জন্য, রৌপ্য নিয়ে আসছো বিক্রিয়া করার জন্য, এটা তো খুব সহজ কথা না। বাট বিক্রিয়ার সেন্সে এই বিক্রিয়াটা আসলে সম্ভব হবে না। এই বিক্রিয়াটা কেন সম্ভব হবে না, এই প্রশ্নের উত্তর আসলে এসএসসি লেভেল থেকে আমাদের জানার কথা আর কি। কেন সম্ভব না, কারণ এই যে একটা ধাতুকে তুমি পাঠাইছো এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন করার জন্য, প্রতিস্থাপন তো সম্ভব হচ্ছে সক্রিয়তা সিরিজ দেখে দেখে, যারা হাইড্রোজেনের উপরে আছে তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, যারা নিচে আছে তারা পারে না। সিলভার হাইড্রোজেনের বেশ নিচে, একেবারেই নিচের দিকে, এই কারণে শুধু সিলভারের আসলে ক্ষমতা নাই এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করার, এই কারণে আসলে এই বিক্রিয়াটা হয় না, বুঝছো? তো অন্য রিজন খুঁজে লাভ নেই, অন্য কোথাও আসলে অন্য কোনো রিজন নাই, বরং ভুলভাল বলা হবে, এটা হচ্ছে মূল রিজন, এটা সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে। তাহলে প্রশ্ন হচ্ছে উপরে বিক্রিয়াটা ঘটতেছে কিভাবে? ঠিক আছে, এইটা হচ্ছে রিজন যে সিলভার সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে আছে দেখে রিপ্লেস করা যাচ্ছে না, তা উপরের বিক্রিয়াতে তো ঠিকই আবার দেখতেছি রিপ্লেস করতেছে, সেটা কিভাবে করতেছে? বলো, কি উত্তর বলা যায় এটার? এইটার অ্যান্সার হচ্ছে উপরের বিক্রিয়াতেও যে আসলে সিলভার খুব সহজে পারতেছে সেটা না, ও নর্মালি পারতেছে না দেখেই ওর সাথে আসলে এত রকমের সামগ্রী দিয়ে তারপর ওকে পাঠানো হয়েছে। অ্যামোনিয়া, যদি এসিড ক্ষারের প্রসঙ্গে বলি, অ্যামোনিয়া কোন ক্যাটাগরিতে পড়বে, এসিড নাকি ক্ষার, এসিড নাকি বেস? বলো তো। হ্যাঁ, ক্ষার, এবং যে সে ক্ষার না, যথেষ্ট তীব্র ক্ষার। তো দেখো, শুধু সিলভার অ্যাটাক করে ওরা তেমন কিছু করতে পারবে না, এই কারণে তুমি কি করছো, ওর গায়ে মানে ওর পিঠে আর কি ক্ষারের ব্যাগ আটকায় দিয়ে তারপর ওকে পাঠাইছো। এবং তুমি কি প্রমাণ করতে চাও, এসিড ধর্মিতা প্রমাণ করতে চাও, এমন একটা বিক্রিয়া তুমি ওকে পাঠাইছো আর কি পার্টিসিপেট করার জন্য। তো ওকে বলো তো, তুমি একেবারে বেস্ট জিনিসটা দিয়ে পাঠাইছো না, যে কোনো বস্তু যদি বিন্দু মাত্র অম্লধর্মী হয় তাতেও কিন্তু এটা তীব্র ক্ষারের উপস্থিতিতে তার বিক্রিয়ার যে আগ্রহ, বিক্রিয়ার যে সাফল্যের হার সেটা কিন্তু অনেকখানি হচ্ছে বাড়বে। তো প্রথম কথা, এই যে তুমি শুধু খালি ধাতু যখন পাঠাচ্ছ, লজিকটা শুধু ওই জন্য আসলে অ্যাপ্লিকেবল ছিল যে কোন একটা ধাতু যে কোন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে কিনা। যখন সমগ্র যৌগ সহ বিক্রিয়া করে তখন আসলে এই লজিক গুলা কাজ করে না, এই লজিক ওটার জন্য অ্যাপ্লিকেবলও না। তার থেকে বড় কথা, এই যৌগের যে বাকি অংশগুলা প্রত্যেকটা অংশ তুমি এমন ভাবে ফিট করছো যেন সেটা অম্লধর্মী বিক্রিয়ার ক্ষেত্রে বেস্ট অ্যাডভান্টেজটা হচ্ছে পায়। এই সুযোগগুলা নিয়ে সে বলতে পারো যে ঠেলে মোটিভেট করে কোনোভাবে হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে কমপ্লিট করতেছে, বুঝছো? তারপর এই সাদা রঙের অধক্ষেপ বিশিষ্ট যৌগটা আসতেছে।
অতএব মানে শুধু ফ্ল্যাট ওয়েতে বিক্রিয়াটা মুখস্থ না করে একটু যে বুঝে বুঝে লেখার চেষ্টা করো, আর মনে যদি কোনো প্রশ্ন আসে ওইটার একটু অ্যাড্রেস করার চেষ্টা করো যে এই প্রশ্নটা কোনো উত্তর আসলে আমাদের জানাশোনার মধ্যে আছে কিনা। সবাই কি মানে ক্লিয়ার কিছুটা বুঝতে পারছো যে কেন আমরা এইভাবে জটিল করে জিনিসটাকে নিচ্ছি? দেখো, এবং আলটিমেটলি ওই কথাবার্তাগুলো এখনো সত্য যে যদি আমরা এরকম কোনো যৌগ নেই, মানে যেটা বাস্তবে দেখতে এরকম দেখাবে, এইটার মধ্যে যদি আমরা সিমিলার জিনিসটা যোগ করি, ডাই অ্যামিন সিলভার নাইট্রেট, কি পাওয়া যাবে এখান থেকে? কিছুই না। কিছুই পাওয়া যাবে না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখি আমরা, তাহলে এই হবে। আর এই বিষয়ে আরেকটা রিয়াকশন আছে, আমরা যেহেতু দুইটা লিখছি, থার্ডটাও দেখে রাখো, এমসিকিউ সিকিউ সবকিছুর জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। এইটাকে আমরা সিমিলার একটা বিকারক দিয়ে নেই, এটাকে বলা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। বলো এই যৌগটার পুরা নাম কি হবে? অতীত অভিজ্ঞতা থেকে বলো। ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড। হ্যাঁ, কিউপ্রাস বলা যাবে না, কিউপ্রাস তো আইইউপিএসি স্ট্যান্ডার্ড না। ডাইএমিন কপার কত ক্লোরাইড বলবো বলো তো, এখানে কপারের যোজনী কত? 1। 1। তো দেখো কপারের কিন্তু 1 আর 2 যোজনীর মধ্যে 1 যোজনী কিন্তু বরং কম পপুলার, কম ফেমাস, 2 হচ্ছে বেশি পপুলার, বেশি পাওয়া যায়। তাহলে দেখো এটা একটা চিন্তার ব্যাপার যে কপারের 2 যোজনীর যৌগ যদি এত বেশি পাওয়া যায়, তাহলে আমরা খুঁজে দেখে রেয়ার একটা জিনিস মানে কম পাওয়া যায় এমন একটা জিনিসকে কেন নিচ্ছি, কেন আমরা কপারের 2 মানে কিউপ্রিক যৌগ নিচ্ছি না? এই প্রশ্নটার উত্তর, একটু আগে যে বিক্রিয়াটা নিচ্ছিলাম সেখানে সিলভার নেওয়া ছিল, তার আগের বিক্রিয়ায় সোডিয়াম নেওয়া ছিল, সবগুলো আসলে অ্যান্সার কমন। সেটা হচ্ছে তুমি যাকে রিপ্লেস করতে যাচ্ছ সেটার যোজনী কত? 1। তো এই কারণে তুমি বারবার ট্রাই করতেছো 1 যোজনীর পরমাণুগুলো রাখার জন্য, যেন সে হাইড্রোজেনকে খুব ভালোভাবে হচ্ছে রিপ্লেস করতে পারে। ঠিক আছে? তো কার মাথায় যদি এইটাও প্রশ্ন আসে, এটার জন্য একটা উত্তর রেডি করে রাখো। এই বিক্রিয়ার অ্যান্সার তো আমার মনে হয় বুঝায় বলার কিছু নাই, এতক্ষণে তোমরা অনেক বুঝছো। বলো তো কি কি লেখা উচিত এই বিক্রিয়ার রেজাল্টে? কপার অ্যালকাইনাইড এই যৌগটার অধক্ষেপ করবে। এখন এটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে কিউপ্রাস বা কপার 1, এইটার যৌগের সাধারণত কালার কি রঙের হয়? কোন আইডিয়া আছে তোমাদের? লাল। লাল। ঠিক আছে, তো এখানে এই কপার অ্যালকাইনাইড এটার হচ্ছে লাল রঙের অধক্ষেপ পড়বে, এটা একটু মাথায় রাখো। আর ঠিক আছে, এটা কিন্তু কমন আইডিয়া, ওই জন্য জিজ্ঞাসা করলাম। কপার 1 যেই যৌগগুলি তারা বেশিরভাগই হচ্ছে লাল রঙের হয়, আর কপার 2 যারা তারা হচ্ছে ব্লু টাইপের কালারের হয়, ব্লু বা গ্রিনিশ ব্লু এরকম ব্লু। ঠিক আছে, তাহলে এখানে তুমি কপার অ্যালকাইনাইডে লাল রঙের অধক্ষেপ পাবা। তারপর তুমি পাবা হচ্ছে, বাকিটা তো বুঝতে পারছো, এখান থেকে প্রোটন বের হয়ে আসবে, সেই প্রোটন এখানে অ্যামোনিয়াকে অ্যাটাক করবে, তৈরি হবে অ্যামোনিয়াম আয়ন। এটা হচ্ছে কার সাথে কানেক্ট হবে? ক্লোরিনের সাথে কানেক্ট হবে, তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর আরেকটা অ্যামোনিয়া মুক্ত বাতাসে হারায় যাবে। তো এই হচ্ছে 3টা যৌগ। ঠিক আছে, তো এইখানে কাহিনী মনে হয় বুঝছো, এগুলো একটু খাতায় সুন্দর করে লিখে টিখে রাখো। বইতে কিন্তু এগুলো তোমার বোঝানোর চেষ্টা করবে না অ্যাটলিস্ট, আর যে করুক না করুক, তো তোমার নিজে নিজেই করতে হবে যা করার। এইসব বিক্রিয়াতে কোনো রেজাল্ট এখানে নাই। তাহলে এই পুরোটা মিলে খুবই ভালো একটা সিকিউ প্রশ্ন হয়। এই যে একটা হচ্ছে কেন অ্যালকাইন ওয়ান অম্লধর্মী হয়, এটার থিওরিটিক্যাল ব্যাখ্যা অরবিটাল টরবিটাল ওয়াইজ, আর আরেকটা হচ্ছে এই বিক্রিয়াগুলা সলভ করা। ঠিক আছে, তো সিকিউ হিসাবে এটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রেখো। আর আমরা আরেকটা কথা প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনকে পার্থক্য করা। ভাই আগের টপিক শেষ। হ্যাঁ, আগের টপিক শেষ।
টপিক শেষ বলতে পুরো শেষ না, এটা ওই টপিকেরই অংশ, মানে তুমি তো সেম বিক্রিয়াটাই ব্যবহার করবা, মানে ওইটাই বলা আর কি, যে তোমাকে চাইলে পুরো একটা আস্ত সিকিউ এই টপিকটা থেকেই দিতে পারে। 1 মার্কের প্রশ্নটা থাকলো, তারপরে ধরো 2-এ দিল একটা, 3-এ দিল একটা, 4-এ দিল একটা। এটা নিশ্চয়ই বুঝছো, 2 লাইনে লিখে রাখো। প্রথমে ব্রোমিন পরীক্ষা, যেটা রেজাল্ট হচ্ছে অ্যালকেন আলাদা হয়ে যাবে। এগুলা বিক্রিয়া টিক্রিয়া দিয়ে লিখে 1 পেজ বানাইতে হবে আর কি, 1-1.5 পেজ বানাতে হবে। দেন অম্লধর্মিতার পরীক্ষা। এখানে তো দেখবা যে ধরো তুমি কোন রকম একটা বিক্রিয়া লিখছো, দেখবা যে অন্য আরেকজন 2-3টা বিক্রিয়া লিখে ফেলছে, তো এখানে অ্যান্সার গুলাকে যথাসম্ভব পরিপূর্ণ রাখার চেষ্টা করো, মার্ক ভালো আসবে। ঠিক আছে, তাহলে এখানে আর নতুন করে বলার কিছু নাই, ঘটনা মেবি বুঝতে পারছো। এই সব টপিক থেকে কারো কোনো প্রশ্ন আছে আপাতত? আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস বলো। এই যে বিক্রিয়াগুলো দেখলাম আমরা, এক্সাম্পল হিসেবে 3টা বিক্রিয়া দেখলাম, সোডিয়ামের সাথে বিক্রিয়া, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া, ডাইঅ্যামিন অ্যামিন কপার 1 ক্লোরাইডের সাথে বিক্রিয়া। যদি আমরা বিক্রিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে ফেলি, তাহলে এই বিক্রিয়াগুলোকে কি নামের বিক্রিয়া বলতে হবে, কোন ক্যাটাগরির বিক্রিয়া বলতে হবে? প্রতিস্থাপন। প্রতিস্থাপন। প্রতিস্থাপন, গুড, ভেরি গুড। এখানে ওই যে মুখেই শুনে ফেলছো বারবার যে আমরা ওই যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে সরাই দিয়ে বিক্রিয়া করতেছি। তো এটাও কিন্তু উদ্দীপকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এবং মানে চার্মিং একটা ব্যাপার, যে আমরা ট্রিপল বন্ডের একটা সাবস্ট্রেট, ট্রিপল বন্ডের একটা যৌগকে সবসময় ধরে রাখি যে সে সংযোজন দিবে। তোমাকে ধরো বলে দিল উদ্দীপকে এরকম যে এ হচ্ছে একটা পাই বন্ধন বিশিষ্ট যৌগ, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে এবং এরকম এরকম যৌগ তৈরি করে, দেখবা যে এটা খুবই কনফিউজিং স্টেটমেন্ট, যে পাই বন্ধনের যৌগ তো আসলে প্রতিস্থাপন দেওয়ার কথা না, ওর তো দেওয়ার কথা সংযোজন। তো এই যে বিক্রিয়াগুলা পড়লাম টপিকটা শেষ করার আগে একবারের জন্য হলে এটা মাথায় রাখা দরকার, এগুলা কিন্তু প্রতিস্থাপন নেচারের বিক্রিয়া। তো এই পোর্শনটা, এই ডাইমেনশনটাও মাথায় রাখতে হবে আর কি। তাহলে আমরা অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া দেখলাম, অ্যালকাইনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম। দেন অ্যালকাইনের একটা বিক্রিয়া আমরা আগেই দেখে রাখছি, সেটা হচ্ছে ওজনীকরণ। এটা নতুন করে দেখবো না, বাট বিক্রিয়াটা তো একবার লেখাই যায়, তোমাদের মনে টনে ঠিক মতো আছে কিনা চেক করার জন্য। ধরো একটা যৌগ যদি এরকম হয়, এই যে এরকম প্রোপাইন, এটার মধ্যে কি করতে হয়, ওজনীকরণ মানে প্রথমে ওজন যোগ করব, করলে একটা ঘরবাড়ি টাইপের যৌগ ওজোনাইড যৌগ তৈরি হবে। সে ওজোনাইড যৌগটা দেখতে কেমন হয় মনে আছে? কি করতে হয়, মাঝখানে যে বন্ড ছিল সেখান থেকে 2টা বন্ধন মুছে দিতে হয়, তো একটা বন্ধন থেকে গেল। দেন এখানে চালে অক্সিজেন, ফ্লোরে অক্সিজেন, দেখো ঠিকঠাক করতেছে কিনা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম ধাপের ওজোনাইড যৌগটা। বাসায় এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখো, নাহলে ভুলে যাবা, এমনিতে জিনিস সহজ। দেন এটাকে যদি ভাঙতে চাই কি করব, জিঙ্ক এবং পানি অ্যাপ্লাই করব, করলে ওই যে মনে আছে বোধহয় এইভাবে ভাঙে এবং এইভাবে ভাঙে। দেন এই চালের অর্ধেক, মাঝের অর্ধেক, ফ্লোরের অর্ধেক সবকিছু মিলে মানে একবারে যদি লিখে দিই, এই যে এরকম একটা যৌগ তৈরি হয়। আর তার সাথে থাকবে হচ্ছে, কি থাকবে, জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, তো এই জিনিস আমরা আগে তোমাদেরকে পড়াইছি, কিভাবে লিখতে হবে কিভাবে দেখতে হবে পুরো জিনিসটাই। যারা ভুলে টুলে গেছো বা মিস করছো একটু দেখে ফেলো, প্রশ্ন থাকলে শুনবো পরে, বাট আগে আগের লেকচার দেখে এটা কিন্তু হয়ে যাওয়া উচিত। তাহলে অ্যালকাইনের সংযোজন ডান, প্রতিস্থাপন ডান, ওজনীকরণ ডান।
এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং বিক্রিয়া পড়বো, এটা হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ। এটা একটা স্পেশাল বিক্রিয়া। অ্যালকাইনে পলিমারকরণ, নরমালি পলিমারাইজেশন বা পলিমারকরণ কথাটার মিনিং তো আমরা বুঝি। মিনিং কি বলতো? যে যেখানে বেশ কিছু অণু একসাথে হয়ে, বেশ কিছু মলিকুল একসাথে হয়ে কি করে, বড় বড় যৌগ তৈরি করে, এগুলাকে আমরা বলি হচ্ছে পলিমারকরণ। আর যে যৌগটা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে পলিমার। অ্যালকাইন এই যৌগগুলাকে আমরা ইন্টারেস্টিং একটা বিক্রিয়া পার্টিসিপেট করতে দেখছি। বিক্রিয়াটা বলতে গেলে খুবই সহজ। সেটা হচ্ছে দেখো C2H2, এটা কি জিনিস? ইথাইন বা অ্যাসিটিলিন। এইটার তিনটা অণু যদি তুমি একসাথে করে দাও, দেখো তো দেখে কি মনে হচ্ছে? C2H2 কে 3 গুণ করলে কি হয়ে যাওয়া উচিত? C6H6 এরকম হয়ে যাওয়া উচিত। তো সেটাই হয়, ইথাইনের তিনটা করে অণু একসাথে যুক্ত হয়ে হচ্ছে C6H6 এর মতো একটা যৌগ তৈরি হয়ে যায়। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে বেনজিন। বেনজিন কোন ক্যাটাগরির যৌগ? অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক? অ্যারোমেটিক। 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 আর ইথাইন কোন ক্যাটাগরির যৌগ? অ্যালিফেটিক। সো এইখানেটা ওই ইন্টারেস্টিং চেঞ্জ হয়, অ্যালিফেটিক একটা যৌগ চেঞ্জ হয়ে অ্যারোমেটিক একটা যৌগতে পরিণত হয়ে যায়। এটা কিন্তু প্রতিদিন সব বিক্রিয়াতে কিন্তু এরকম ঘটনা ঘটবে না। এরকম ঘটনা ওই যে বছরে 1-2 বার ঘটবে। তো এইটা একবার ঘটতেছে যে এখানে তুমি অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ তৈরি করে ফেলতে পারতেছো। তো এরকম আরেকটা বিক্রিয়া আমরা আগে পড়ছিলাম যেখানে অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ তৈরি হইতো। কেউ বলতে পারবা মানে কবে পড়ছিলাম? কবে বলতে হচ্ছে কোন টপিক পড়ার সময়, বা কি করতে হইতো, কোন যৌগের মধ্যে কি যোগ করলে কাজ হইতো? ঠিক আছে, বক্তিয়ার হচ্ছে অলরেডি বোধহয় অ্যান্সার বলছো। ঠিক আছে, গুড। আচ্ছা, এই বিক্রিয়াটাকে একটু হ্যাঁ, সুন্দর করে। হেক্সান থেকে। হ্যাঁ, হেক্সানকে কি করতে হইতো বলো তো? ঠিক আছে, মনে নাই। অ্যালুমিনিয়াম অক্সাইড নাকি জানি এরকম একটা বিকারক দ্বারা তাপ দিতে হইতো। ঠিক আছে, হ্যাঁ, কথা সত্য। হেক্সেন নিব, এটার মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং প্রচুর তাপ চাপ দিলে এটা কয়েকটা ধাপে ধাপে ওই যে ডিহাইড্রোজিনেশন, হাইড্রোজেন বেটের হয়ে টয়ে তারপর এটা বেনজিনে কনভার্ট হয়। ঠিক আছে, সবাই যারা ভুলে গেছে একটু দেখে নিও, সমস্যা নাই। বাট গুড যে অ্যাটলিস্ট এটা মনে করতে পারছো যে আগেও আমরা এরকম বিক্রিয়া পড়ছিলাম যেখানে অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ আসতেছিল। তো এই বিক্রিয়াটা তো সহজ, এটাকে একটু কঠিন করতে হবে। কঠিন করতে হবে বলতে হলে হচ্ছে মার্ক যখন নিবা তখন তো এত সহজে লিখে দিলে তো হবে না। এটাকে একটু পরিশ্রম যে করছো এটার পিছনে, এটা তো স্যারকে বুঝাইতে হবে, তা নাহলে তো মার্ক পাবা না। তো ফার্স্ট থিং হচ্ছে ক্যাটালিস্ট। এইখানে একটু মাথায় রাখি, লোহা 400 থেকে 500 ডিগ্রি এরকম একটা তাপ দিলে তারপরে এই ঘটনাটা ঘটে। তো লোহাটাকে কিভাবে নেওয়া হয় প্রভাবক হিসেবে, এটা আইডিয়াটা হচ্ছে নর্মালি আমরা যেটা বলি লোহার নল নিব। লোহার নলের মধ্যে ইথাইন গ্যাস প্রবাহিত করলে ইথাইন গ্যাস ওই লোহার নল মানে লোহার টিউবের প্রেজেন্সে আর কি ওটা একসাথে কানেক্ট হয়ে যেরকম বেনজিনে কনভার্ট হয়। তো পুরো জিনিসটাই খুব ইন্টারেস্টিং। তুমি চিন্তা করছো মানে তোমার একটা লোহার নল থাকবে, এরকম ধরো বিশাল একটা আয়রন টিউব, এবং তুমি এখানে হাই টেম্পারেচার মেনটেন করতেছো 400 ডিগ্রি সেলসিয়াস বা 500 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে তুমি ইথাইন পাঠাচ্ছ, অত্যন্ত ছোট একটা গ্যাস। এই লোহার নল দিয়ে যখন সে বের হয়ে আসতেছে এখানে সেরকম বিশাল একটা কমপ্লেক্স শেপ নিয়ে বের হয়ে আসতেছে। এটা তো রীতিমতো ওই যে বাংলা মুভির মতো অবস্থা, যে নায়ক জসিম ধরে দৌড়াচ্ছে, ছোট বাচ্চা লোহার নল পার হওয়ার পর দেখবা যে বিশাল বড় হচ্ছে, জসিম হয়ে গেছে, বুঝছো? তো এটা হচ্ছে এরকম। তুমি এখন এটা তো এইভাবে একটা আইডিয়া যে তুমি ক্যাটালিস্ট বা প্রভাবকটা বললা, তুমি চাইলে এই বিষয়টাকে আরো কঠিন ভাবে লিখতে পারো। অনেকে হয়তো দেখে মনে করছে আমরা বেনজিন লিখছি, আসলে বেনজিন না, এখানে তিনটা ইথাইন আছে। এই যে 3C2H2 লেখা যেটা, এটাকে লিখছি এভাবে একটু আঁকাবাঁকা করে, তিনটা ইথাইনকে লেখা আছে। দেন এখানে হচ্ছে লোহা, এখানে হচ্ছে 400 ডিগ্রি। দেন যেটা তুমি ভাবতে পারো, এখান থেকে একটা বন্ড এখানে আসবে, এখান থেকে একটা বন্ড এখানে আসবে, এখান থেকে একটা বন্ড ওখানে যাবে। তো এগুলি হচ্ছে সহজ জিনিসকে কিভাবে কঠিন করে লেখা যায় সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে, যেন মার্ক টার্ক নিয়ে কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, এই হচ্ছে বেনজিন।
অতএব এই বিক্রিয়া খুবই সহজ, এই বিক্রিয়া ডিরেক্টলি পরীক্ষায় দিবে না যে ইথাইনকে তুমি পলিমারকরণ করলে কি পাওয়া যায়, এই ধরনের কোনো প্রশ্ন আশা করা ঠিক হবে না। এই বিক্রিয়াটা তুমি মাথায় রাখবা স্পেশাল বিক্রিয়া হিসেবে অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক যোগে রূপান্তর করা যায় এই বিক্রিয়াটা দিয়ে সবচেয়ে সহজে। তুমি যদি একটু মনে করার চেষ্টা করো, হেক্সেনের বিক্রিয়াটা অনেক ডিফিকাল্ট ছিল, অনেকগুলো স্টেপ পার করে করে তারপরে করতে হইতো। এটা সেই তুলনায় খুবই স্মুথ এবং সহজ, এবং অনেকখানি কার্বন একবারে বেড়ে যায়। হেক্সেনে কি ছিল, 6 কার্বনের যৌগ থেকে 6 কার্বনের যৌগই আসে অনেক ধানাই পানাইয়ের পরে। এখানে কি হচ্ছে, 2 কার্বনের যৌগ থেকে এক লাফে এটা 6 কার্বনের একটা অ্যারোমেটিক যৌগ হয়ে যাচ্ছে। তো এইসব দৃষ্টিকোণ থেকে এই বিক্রিয়াটা মারাত্মক ইম্পর্টেন্ট। অন্য বিভিন্ন প্রশ্ন সমাধানের সময় এই বিক্রিয়াটা আমাদের কাজে লাগবে, এটা মাথায় রাখতে হবে, এটা কখনোই ভোলা যাবে না। আরো ভালো করে মাথায় রাখতে হবে, এখন পর্যন্ত দুইটা, পুরো বইতে মেবি আর আমরা পাবোই না, এই দুইটাই থাকবে শেষ পর্যন্ত, যে অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক যৌগে রূপান্তর করার দুইটা মেথড। ঠিক আছে। আর হচ্ছে আরেকটা বিক্রিয়া আছে অ্যালকাইনের, এটা ইম্পর্টেন্ট না, এমসিকিউ এর জন্য বলতেছি, এটা এমসিকিউ এর জন্য দেখে রাখো, বা উদ্দীপক বুঝতে হেল্প করতে পারে, অপশনাল। ঠিক আছে। এটা হচ্ছে পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া। তোমাদের এমনিতে কি অবস্থা, কলেজ চলতেছে না ঠিকঠাক? ভাইয়া কাল থেকে পরীক্ষা, ইয়ার চেঞ্জ। ইয়ার চেঞ্জ মানে কি, ফার্স্ট ইয়ার ফাইনাল? জি ভাইয়া। তোমার সেকেন্ড ইয়ারের পড়া শেষ হয়ে যাচ্ছে, তুমি এতদিনে ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছ, তোমরা প্রতিবাদ করো না কেন? এই পরীক্ষা বয়কট করে অনশন করো, বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, যেটা বললাম, এই বিক্রিয়া এমসিকিউ এর জন্য লাগবে, এমসিকিউ এর জন্য লাগবে, এবং সিকিউ বুঝার জন্য লাগবে, উদ্দীপক বোঝার জন্য লাগবে। এবং এই বিক্রিয়া একদম ধরো বুয়েট টুয়েট পর্যন্ত আসছে, এরকম রেকর্ডও আছে। ঠিক আছে। তো ঘটনা মানে অনেক দূর পর্যন্ত প্রসারিত, বোর্ডের জন্য হয়তো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট জীবনের জন্য ইম্পর্টেন্ট, কোন ফেজে যে এখান থেকে প্রশ্ন আসবে বলা মুশকিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া দেখে রাখার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, তোমাদের মনে আছে হয়তো যে অ্যালকিনের বিক্রিয়া পড়ার সময় কিন্তু আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া দেখছিলাম, ওই যে বেয়ার পরীক্ষা নামে একটা পরীক্ষা ছিল। তো এটা দেখে রাখা এই জন্য উচিত যে যদি কখনো তুলনা করে কোনো প্রশ্ন করতে চাই যে অ্যালকিন এটা করতো অ্যালকাইন ওটা করে কিনা, তো তখন যেন আমরা একেবারে এমন অবস্থায় না পড়ে যাই যে দুইটা একই রকম যৌগ ছিল, অ্যালকিন অ্যালকাইন, আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত যৌগ, বাট একটার ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘটনা আমরা জানি কি হয়, ওই যে গ্লাইকল টাইপের যৌগ উৎপন্ন হয়, বর্ণহীন হয়ে যায়। তো এইখানে আসলে কি ঘটে এটা তো একটু জানা দরকার। তো আমরা একই রকম জিনিসই দেওয়ার চেষ্টা করব, ওই যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আগের বার আমরা দিছিলাম। এটা জাস্ট অ্যান্সারটা শুনে রাখো কি করতে হবে। তোমার কাছে যদি এরকম একটা অ্যালকাইন থাকে এরকম প্যাটার্নের, আমরা 3 ধাপে বিক্রিয়াটা তোমার বলে রাখবো। ধাপ 1 হচ্ছে যে কোনো সাধারণ অ্যালকাইন, সাধারণ অ্যালকাইন মানে এইখানে একটা অ্যালকাইল মূলক, এখানে একই বা ভিন্ন একটা অ্যালকাইল মূলক, মাঝখানে হচ্ছে ত্রিবন্ধন। এইভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলে সিম্পলি চিন্তা করবা, এটা মাঝখান দিয়ে 2 টুকরা করে দিবা, বামের একটা অংশ থাকবে, ডানের একটা অংশ থাকবে। বামের অংশ থেকে হচ্ছে একটা অ্যাসিড যৌগ তৈরি হবে, ডানের অংশ থেকে একটা অ্যাসিড যৌগ তৈরি হবে। এতটুকুই হচ্ছে মূল ব্যাপার, মানে মূল জিনিস হচ্ছে এটা বুঝতে পারা যে যৌগের মাঝখান দিয়ে স্প্লিট করে 2টা অংশ করে ফেলবা, বাম থেকে একটা অ্যাসিড, ডান থেকে একটা অ্যাসিড। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরির বিক্রিয়ার সমাধান, একটু লিখে রাখো। ক্যাটাগরি 2 হচ্ছে এরকম কোন অ্যালকাইন যদি আমরা নেই যে যেটার এক পাশে হচ্ছে অ্যালকাইল মূলক আছে, আরেক পাশে অ্যালকাইল নাই, আরেক পাশে হচ্ছে হাইড্রোজেন আছে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড টাইপের অ্যালকাইন আমরা দাবি করতেছি। এখানে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই, এটাকেও তুমি সেম কাজ করবা, মাঝখান দিয়ে 2 টুকরা করবা। বাম দিকে যা দেখতেছো মানে যা নিয়ম ছিল তাই হবে, একটা অ্যাসিড তৈরি হবে। এইটা হচ্ছে নতুন নলেজ যে যদি অ্যালকাইল না থেকে হাইড্রোজেন থাকে, এই পার্টটুকু থেকে কোনো এসির ওভাবে আসবে না, এখান থেকে আসবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা একটু মাথায় রাখি যে শুধু যদি অ্যালকাইল বিহীন কার্বন এবং হাইড্রোজেন থাকে, তাহলে ওই পার্টটাকে আমরা বানাবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর লেভেল 3 বিক্রিয়া হচ্ছে শুধু একটা বিক্রিয়া এখানে আছে, অন্য কোনো নাই,
যে যদি ইথাইন হয় তাহলে অনেকে একটু কনফিউজড হয়ে যায় যে এখানে কি আমি মাঝখান দিয়ে দুই টুকরা করে দুইটা কার্বন ডাইঅক্সাইড লিখবো কিনা। এই থার্ড লেভেলটা শুধু স্পেশাল এই যৌগটার জন্যই প্রযোজ্য, অন্য কেউ এটাতে আসে না কখনো। যে তুমি যখন এটাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিবা, এইটা ওই আগের নিয়মে কাজ করবে না, মাঝখান দিয়ে ভেঙে দুইটা কার্বন ডাইঅক্সাইড লিখবে হয়ে কাজ করবে না। এই যৌগটা থেকে হচ্ছে তোমার COOH অক্সালিক অ্যাসিড তৈরি হবে। তো তোমার জন্য এটা মুখস্থই করতে হবে বেসিক্যালি, বাট মানে মুখস্থ না বলে এটাকে বলতে পারো জানাটা আর কি, ব্যাপারটা যে জানতে হবে তিনটা লেভেল। যে কোনো অ্যালকাইন যদি এরকম ডানে বামে অ্যালকাইল মূলক বিশিষ্ট হয় তাহলে মাঝখান দিয়ে ভেঙে দুই পাশ থেকে দুইটা অ্যাসিড, ক্লোজড, এখানে আর কোনো কথা নেই। সেকেন্ড লেভেল, এক পাশে অ্যালকাইল এক পাশে হাইড্রোজেন, দু টুকরা করব, অ্যালকাইলের জন্য অ্যালকাইলের নিয়ম এসিড বানাই দিব, আর হাইড্রোজেন থাকলে কার্বন ডাই অক্সাইড পানি হবে। পানি ইম্পর্টেন্ট না, মানে কার্বন ডাই অক্সাইড হবে, এটা হচ্ছে তোমার বুঝতে হবে। আর যদি শুধুমাত্র ইথাইন হয় যৌগটা, অন্য কারোর জন্য এই কথাটা সত্য না, শুধু ইথাইনের জন্য সত্য, যদি ইথাইন হয় যৌগটা তাহলে এখান থেকে ডিরেক্টলি অক্সালিক অ্যাসিড হচ্ছে তৈরি হবে, এটা স্পেশাল প্রসিডিওর ফলো করে। ঠিক আছে, তো এইটা একটু জেনে রাখো। এটা জানতে পারলে অনেক দূরবর্তী প্রশ্ন হচ্ছে যেটা, যে তোমাদের মনে আছে কিনা একটা প্রশ্ন যদি আমরা দেই যে কোনো একটা বিক্রিয়াতে তিনটা যৌগ উৎপন্ন হয় বা দুইটা যৌগ উৎপন্ন হয়, এখানে মূল যৌগটা কি ছিল, এটা কোন বিক্রিয়া দিয়ে আমরা সলভ করতাম অ্যালকিনের জন্য, যে ডাবল বন্ডটা কোথায় আছে সেটা আমরা কোন বিক্রিয়া দিয়ে বুঝতে পারতাম? মনে টনে কি পড়ে? ওজোনোলাইসিস। ওজনীকরণ বা ওজোনোলাইসিস, এইটা দিয়ে কিন্তু আমরা একটা কাজ করতে পারতাম, উৎপাদও দেখে দেখে আমরা বিক্রিয়ক বলতে পারতাম। তো অ্যালকাইনের জন্য একটা সিমিলার ব্যবস্থা আছে। অ্যালকাইনের জন্য এই ব্যবস্থাটা হচ্ছে এই ব্যবস্থাটা এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো তুমি কিন্তু ডান পাশে দুটো অ্যাসিডের নাম বলে দিলে কিন্তু বুঝে যাচ্ছ যে কোন জায়গা থেকে তুমি স্প্লিট করে এই যৌগটা হচ্ছে বের করছো। তো যদি কখনো ত্রিবন্ধনের অবস্থান বের করা লাগে তখন আমরা আসলে ওজনীকরণ বিক্রিয়া না খুঁজে আমরা অ্যালকাইনের জন্য খুঁজি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া। ঠিক আছে, এই যে যা কথাবার্তা বলতেছি এগুলো একটু মাথায় রাখো, এগুলো কোনটা যে কখন এমসিকিউ এর জন্য চলে আসবে ডিফিকাল্ট আর কি, মাথায় রাখো একটু। বক্তিয়ার কি প্রশ্ন করছে? আচ্ছা বক্তিয়ার অ্যান্সার দিছো, পটাশিয়াম অ্যালকাইনাইড কোনটার কথা বলতেছো? এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে কোনো অ্যালকাইনাইড টাইপের কোনো যৌগ হবে না, এখানে সব হচ্ছে। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো এখানে তোমার ক্ষার হিসেবে কাজ করতে আসে না, সে তো কাজ করতে আসছে জারক হিসাবে। তো তুমি মিলায় ফেললে হবে না আর কি, এখানে কোনো আউটকাম আসবে না। তোমার যদি এটাকে ওই বিক্রিয়া করা দরকার হইতো তাহলে মেবি তুমি এখানে যে কোনো একটা দুর্বল ক্ষার টাইপের কিছু একটা যোগ করতে আর কি। ঠিক আছে, তাহলে অ্যালকাইনের ব্যাপারে আমরা অনেক পড়ে ফেলছি, অ্যালকাইনে আমরা 5টা বিক্রিয়া পড়ে ফেলছি। তো প্রত্যেকটা বিক্রিয়ারই কিছু না কিছু লেসন আছে, মোরাল আছে, মানে অ্যান্সার ইম্পর্টেন্ট, কখনো কখনো উদ্দীপক বোঝার জন্য ইম্পর্টেন্ট। সবাই বাসায় এগুলো একটু গুছায় টুছায় রাখবো আর কি, তাহলে তো পরীক্ষার আগে পড়তে কমফোর্ট পাবা। ঠিক আছে, আমরা 30 সেকেন্ডের একটা ব্রেক নিচ্ছি আর কি। আচ্ছা আমি হচ্ছে তোমাদেরকে যে শর্ট সিলেবাসটা একটু শেয়ার দিলাম, মানে কাহিনী একটু বোঝার জন্য বা তোমাদেরকে দেখানোর জন্য যে আসলে কি করা হচ্ছে এবং সামনে কি করতে হবে। তো এটা হচ্ছে তার আগের পেজে মনে হয় চ্যাপ্টার 1, হ্যাঁ সবাই মনে হয় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চ্যাপ্টার 2।
এখানে জৈব যৌগের শ্রেণী বিভাগ এগুলি কোনো জিনিস না, এগুলো অনেক আগে আমরা পড়ে ফেলছি। সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক, এগুলা নিয়ে পড়াশোনা হয়েছে। জৈব যৌগের নামকরণ অনেকখানি হয়ে আছে, আরো কিছু হবে হয়তো সামনে, বাট মূল জিনিস আমাদের ডান আর কি এটা নিয়ে। জৈব যৌগের সমানুতা ও প্রকারভেদ, এটার বলতে পারি 50% হয়েছে, কারণ আমরা কোনো একটা দিন কথা প্রসঙ্গে ওই যে গাঠনিক সমানুতা নামে একটা জিনিস আমাদেরকে পড়াই ফেলছি। আর হচ্ছে আমাদের ওই প্রকারভেদ বলতে আরেকটা অংশ, যে ত্রিমাত্রিক সমানুতা যে অংশটা, ওই যে এইচএসসি সমানুতা বলতেছিলাম আমরা, ওই অংশটা হচ্ছে আমাদের লাগবে পড়া। অ্যারোমেটিক, অ্যারোমেটিক আমরা পড়ি নাই, অ্যারোমেটিক আমরা অনেক পরে পড়বো। অ্যারোমেটিক হচ্ছে বইয়ের সবচেয়ে ডিফিকাল্ট পার্ট, এখানে সিরিয়ালি কোন একটা কারণে ওরা আগে দিয়ে দিছে, বাট ওটা আমরা পরে পড়বো। এখানে বেশ কিছু বিক্রিয়ার কথা বলা আছে, আমরা ট্রাই করতেছি বিক্রিয়াগুলোকে বিক্রিয়ার মতো করে এক জায়গা থেকে না নিয়ে এসে টপিকের ভিতরে ভিতরে পড়ার জন্য। যেমন অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়া, দেখো অ্যারোমেটিকটা আমরা পড়ি না, অ্যারোমেটিক আমরা যেটা বললাম পরে পড়বো। অ্যালিফেটিক সংযোজন বিক্রিয়া আমাদের পড়া হয়েছে কিনা, অ্যান্সার হচ্ছে পড়া হয়েছে, দুইবার পড়া হয়েছে। একবার হচ্ছে ওই যে ইলেকট্রোফিলিক সংযোজন ইন অ্যালকিন, ইলেকট্রোফিলিক সংযোজন ইন অ্যালকাইন, এই দুইটা বিক্রিয়া পড়া হয়েছে। তো কিছু অংশ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা এখনো পড়া শুরু করি নাই, কারণ আমরা যে যৌগগুলো পড়তেছি সেখানে এখনো প্রতিস্থাপন আসে নাই। আমরা এখানে প্রতিস্থাপন পড়ছি শুধু একবার, অ্যালকেনের ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন যেটা সেটা। দেন অপসারণ বা অন্য যে বিক্রিয়াগুলো সেগুলো এখন আমাদের সামনে আসছে না, সেগুলো আস্তে আস্তে সামনে অন্য টপিকের সাথে সাথে হচ্ছে আসতে থাকবে। আর এইখানে ওরা একটা টপিক একটু আলাদা করে দিছে অনেকগুলা যৌগের, ওই যে দেখবা সাধারণ প্রস্তুতি ও শনাক্তকরণ। এই যে আমরা বিভিন্ন যৌগের প্রস্তুতি লাইন ধরে ধরে পড়তেছি, অ্যালকেনের 4টা প্রস্তুতি, অ্যালকিনের 5টা প্রস্তুতি, এই প্রস্তুতিগুলো কিন্তু বইতে এরকম এক জায়গায় করা নাই, একটু ছড়ানো ছিটানো অবস্থায় আছে। বাট পড়তে হবে কি কি দেয়া আছে। অ্যালকেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে, আমরা প্রস্তুতি টস্তুতি এগুলো জানি। অ্যালকিন জানি, অ্যালকাইন জানি। তো এই 3 পর্যন্ত বলতে পারো আমাদের পড়ালেখা মোটামুটি ভাবে ডান। ঠিক আছে। আর যদি দেখো এখানে কিন্তু আর খুব বেশি কিছু বাকি নাই, শর্ট সিলেবাস কিন্তু টু মাচ শর্ট। ঠিক আছে, এখন ওই যে মানে এই শর্ট সিলেবাসের কোনো আউটলাইন ডিফাইন করা সম্ভব না, তুমি এখানে লেখা দেখে যা বুঝতেছো, পরীক্ষার সময় সব কিছু দিয়া বলবে এটা তো অ্যালকিনের মধ্যেই পড়ে, এটা তো অ্যালকাইল হ্যালাইডের মধ্যেই পড়ে। তো তোমরা ওই নিজেরাও শর্ট সিলেবাসটা দেখতে থাকো, তোমাদের জন্য মেবি কমফোর্টেবল, দেখবা যে অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওই পরীক্ষার প্রিপারেশনের জন্য এনাফ না, পরীক্ষার প্রিপারেশনের জন্য অনেক কিছু হচ্ছে পড়তে হবে। ঠিক আছে। তো আমরা আপাতত হচ্ছে পড়ালেখায় ফেরত যাই, মানে তোমাদের একটু দেখাই নিয়ে আসলাম যে আমাদের আসলে আরো কি কি পড়া বাকি আছে, প্রচুর পড়ালেখা করতে হবে এখানে। ভাইয়া এমন কি কোনো টপিক আছে যেগুলো মানে টোটালি মানে সিলেবাস থেকে আপনি বলতে পারেন যে প্রশ্ন করবে না কোনোটার হ্যাঁ সাথে হ্যাঁ মানে হ্যাঁ, relate করবে না? মানে যদি শুনে থাকি মানে বাদ দিতে পারি এমন টপিকের কথা মনে হয় বললা না, মানে একদম ক্লিয়ারলি বাদ দিতে পারি মানে নাকি? এইচএসসির জন্য? এইচএসসির জন্য তো হ্যাঁ, মানে বোর্ড পরীক্ষার জন্য যদি বলি, ওই যে জৈব যৌগের শেষের দিকে দেখবা কিছু টপিক আছে, ওই যে মূলকের আইআর পরীক্ষা, তারপর হচ্ছে আল্ট্রাভায়োলেট পরীক্ষা, এগুলি যেমন অনেক বড় টপিক এবং এগুলো তোমার শর্ট সিলেবাসে একেবারেই নাই। তো তুমি এগুলো একেবারে ধুয়ে মুছে বাদ দিয়ে দিতে পারো। কিন্তু বাকি সব কিছু হচ্ছে লতায় পাতায় লতায় পাতায় জড়ায় আছে, বুঝছো, ডিএনএ ডাবল হেলিক্স। তো তুমি ওই বাকি পোর্শনে যা কিছু বাদ দিবা, রিস্ক এট ইউর ওন রিস্ক বাদ দিতে হবে। কারণ ওই যে বললাম প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের সম্পর্ক আছে, ওই শর্ট সিলেবাসে কোথাও লেখা নাই বাদ দিয়ে দিলা, ওই কলেজের পরীক্ষায় দেখবা প্রশ্ন দিয়ে বলবে যেটা বাদ দিছো কেন, এটা তো আসলে ওইটার সাথে সম্পর্কিত। মানে এই এই অবস্থায় থাকবা আর কি। মানে যেটা টোটালি বাদ দেওয়া যাবে ওইটাই বলে দিন যেন পরীক্ষার সময় প্যারায় না থাকে। হম, না ওইটা হচ্ছে ওই যে চ্যাপ্টারের শেষের দিকে, ওইটা আমি তোমাদেরকে বলে দিব, এমনিতেই বলে দিব, চিন্তার কিছু নাই। ভাইয়া, আর হ্যাঁ বলো। ভাই যে সেকেন্ড চ্যাপ্টার মানে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার শর্ট সিলেবাস দেখে 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 যখন আমি সূচিপত্র আর্টিকেল লাগাইতে যাইতেছিলাম, পরে দেখি ভাই 40% বা 50%ও থাকে না। মানে হ্যাঁ আসলে আর্টিকেল লাগানোটা ঠিকভাবে হয়েছে কিনা এটাও বুঝতে পারলাম না। তারপরে হ্যাঁ, চয়ন আর ঠিকভাবে অনেকের কাছে হয় নাই, চাইলাম। তার থেকে বড় কথা আমার তোমার ঠিকভাবে মনে হয়েও আসলে লাভ নাই। যেটা বলতেছিলাম, ওই যে তুমি আর্টিকেল দাগাবা, দেখবা যে ধরো এই জিনিস তো মেনশন করা নাই, কিন্তু স্যারের দাবি করবে যে এটা মেনশন করার কি আছে, এটা তো ওই টপিকেরই অংশ। তো এই জিনিস হচ্ছে একমাত্র মানে স্যার যে তোমার প্রশ্ন করবে সে বলা ছাড়া বাকি আর কোনো কিছুই আসলে অথেন্টিক না আর কি। বাকি সবকিছু হচ্ছে আনসেফ। এটা ম্যাথ হইলে ভালো হইতো, এই চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার নাই, এরকম একটা ডিরেক্ট একটা ইনস্ট্রাকশন পাওয়া যাইতো, সেটা হলে ভালো হইতো আর কি। আমাদের
ফিজিক্সও মেবি সহজ, মানে এই এতটুকু আছে অতটুকু নাই। কেমিস্ট্রির জন্য জিনিসটা খুব ঝামেলা হয়ে গেছে, যে সব চ্যাপ্টারেরই কিছু অংশ আছে কিছু অংশ নাই, একটা অংশ আবার আরেকটা অংশের সাবসেট টাইপের। এটা বিশাল কেওস আর কি এই জায়গাতে। এর থেকে কনফিডেন্টলি পুরাটা পড়তে হবে সেটা বলে দিলে বরং ঝামেলা কম হইতো। যাই হোক, এগুলা নিয়ে আফসোস করে হইচই করে লাভ নেই, এগুলো আমাদের হাতে নাই। আমাদের হাতে আছে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আমরা যেটা করব সামনের কিছু ক্লাসে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল এগুলো একটু পড়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা যে অ্যারোমেটিক যৌগ পড়তে পারবো, মানে অ্যারোমেটিক যৌগ পড়ার জন্য একটা মিনিমাম হচ্ছে ম্যাচুরিটি এবং প্রিপারেশন দরকার। তো আমাদের ধারণা কিছু প্রিপারেশন আমাদের হয়েছে আর কি এতদিনে পড়তে পড়তে। তো তারপর আমরা অ্যারোমেটিক পার্টটা হচ্ছে পড়তে পারবো। অ্যারোমেটিক থেকে বেশ কিছু প্রশ্ন আসবে আর কি তোমাদের। কলেজে কি তোমাদের চ্যাপ্টার 2 শুরু হয়েছে, মানে যাদের সিকুয়েন্সিয়ালি সুন্দর করে সেকেন্ড পার্ট শুরু হয়েছে তাদের, নাকি তারা এখনো ফার্স্ট পার্টে হাবুডুবু খাচ্ছ? ভাইয়া শুরু হয়েছে কলেজ। আমাদের শুরু করছে, হ্যাঁ, ওই এক এক স্যার এসে এক এক জায়গা থেকে ধরে আর কি অবস্থা। আচ্ছা, হ্যাঁ মানে যাদের 2-3 জন টিচার পড়ায় ওখানে তো আরো ড্রামা চলতে থাকবে, দেখবা যে কে যে কোন দিন এসে কি পড়াচ্ছে, সব টপিক দেখবা টাচ করা আছে, কিন্তু কোনটা আগে কোনটা পরে, কোনটা বুঝলে কোনটা বোঝা যাবে, এগুলা ধরো কেউ কেয়ার করবে না আর কি। ভাইয়া খালি টিচারের, বেশি টিচারের ড্রামা না, আবার সেকশন চেঞ্জের ড্রামা সহ আছে। মানে কোভিড এর জন্য আজকে 66 জন করে ক্লাস নিতেছে, কালকে 88 জন করে। মানে ওইটা আরেক ঝামেলা। তাই মানে এক সেকশনে কতজন স্টুডেন্ট এটা ফিক্সড না তোমাদের? ভাইয়া একবার ফিক্স ছিল প্রথমে 63 জন করে, পরে আবার চেঞ্জ করে 84 করছে, পরে আমরা আরেক সেকশনে যাই নামকরণ 2বার করে করছি। আবার আচ্ছা, টিচার চেঞ্জ হওয়াতে সে আবার আইসা পড়াইছে, 3বার হয়েছে। ঠিক আছে, এগুলো অবশ্য ইয়ে কেস মানে স্পেশাল আর কি, এটা তো সবার জন্য খাটবে না। যাই হোক, তাহলে তো নামকরণ তোমরা অনেক ভালো শিখতেছো আর কি, কয়েকবার করে দফায় দফায় পড়া হচ্ছে। ঠিক আছে, আমরা যে অল্প একটু সময় আছে আমরা একটা নতুন টপিক শুরু করি, অ্যালকাইল হ্যালাইড। এখান থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাবো। আচ্ছা, এটা তো বক্তিয়ার অ্যালকাইনের বাইরে, তাই না ভাইয়া? অ্যালকাইন শেষ, অ্যালকাইন নিয়ে আর কোনো কথা নাই। অ্যালকাইনের প্রস্তুতি পড়া হয়েছে, অ্যালকাইনের বিক্রিয়া পড়া হয়েছে, এবং ওই যে অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন থেকে পার্থক্যকরণ করা হয়েছে। অ্যালকাইন আর পড়ার কিছু নাই, অ্যালকাইন শেষ। অ্যালকাইনে আরেকটা পড়ার জিনিস আছে যেটা 1 মার্কের বা 2 মার্কের প্রশ্ন হিসাবে আসবে, এটাকে বলে হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা। এটা কি পড়ছো ছোটবেলায় 3-4 ক্লাসে, বা নাম শুনেছো? অক্সি অ্যাসিটিলিন শিখা কেউ নাম শুনছো? জিজ্ঞাসা করলাম, এটা আমাদের সময় হচ্ছে ছোট ক্লাসের বইতে থাকতো, ধরো 4-5 এর বইতে, সাধারণ বিজ্ঞান টাইপ বই থাকে না, পরিবেশ পরিচিতি, ওইখানে হচ্ছে থাকতো। তো আমরা বড় ক্লাসে উঠে এই অক্সি অ্যাসিটিলিন ফ্লেম এটা দেখে খুব ইমোশনাল হয়ে যেতাম আর কি। বাট তোমাদের তো সারা শব্দ নাই, তোমরা তোমাদের বইতে মেবি ছিল না। অক্সি অ্যাসিটিলিন শেখা হচ্ছে ইথাইনের আরেকটা প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটিলিন। যখন মানে অ্যাসিটিলিনকে অক্সিজেনে পোড়ানো হয়, মানে দহন করা হয়, কম্বাসন করা হয়, তখন এটা নীল রঙের শিখা সহ জ্বলতে থাকে। এবং যে কোনো দহন বিক্রিয়াই তো এক্সোথার্মিক বা তাপ উৎপাদী। তো অ্যাসিটিলিনের দহন বিক্রিয়াতে প্রচুর তাপ উৎপন্ন হয়, ওই তাপে মোটামুটি 3000-4000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত চলে আসে। তো এত উচ্চ তাপমাত্রা দিয়ে ধরো কোনো একটা ধাতুকে গলানো, জোড়া দেওয়া, এই কাজগুলো খুব সহজেই হচ্ছে করা যায়। বুঝছো তো, এই শিখাটাকে, এই যে নীলাভ শিখা সহজেই অ্যাসিটিলিন গ্যাসটা যে জ্বলতে থাকে, এটাকে বলে হচ্ছে অক্সি অ্যাসিটিলিন ফ্লেম। 1 মার্কের জন্য এটা বেশ কয়েকবার বিভিন্ন বোর্ডে আসছে আগে, তো শুনে রাখো। বইতে যদি থাকে একটু যে হাইলাইট করে 1 লাইনের জন্য পড়ে রাখো, তাহলেই হবে। অ্যালকাইল হ্যালাইড, আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কিন্তু অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া আমরা মনে হয় না আজকে পড়তে পারবো, এবং ক্লাসের শেষ বেলায় এগুলা পড়া উচিত না। আমরা সহজ জিনিসটা নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে ওই যে সাধারণ প্রস্তুতি বা প্রস্তুতি, যেটাও শর্ট সিলেবাসের পার্ট। তোমরা বলো অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রস্তুত করা যায়, কি কি নিয়ম জানা আছে তোমাদের? অ্যালকাইল হ্যালাইডের সংকেত হচ্ছে আরএক্স, ঠিক আছে? আমি কিছু প্রস্তুতি লিখে রাখি, দেখো এগুলোর সাথে তোমরা পরিচিত কিনা। অ্যালকেনের মধ্যে যদি হ্যালোজেন যোগ করা হয় আলট্রাভায়োলেট দিয়ে, তাহলে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। কথা কি ঠিক আছে? জি ভাই। দেন হচ্ছে
দেন হচ্ছে এই বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? দেখো ঠিক আছে কিনা, ঠিক লিখতেছে কিনা। ঠিক আছে, এগুলো হচ্ছে মার্কোনিকভের নীতি। আমরা যদি প্রোপিন টাইপের মানে অ্যালকিন টাইপ একটা যৌগ নেই, সেখানে এরকম হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন হ্যালাইড টাইপের যৌগ দিলে উপরে বিক্রিয়াটাও ঘটবে, নিচের বিক্রিয়াটাও ঘটবে। ক্যাটালিস্ট আমরা কি দিচ্ছি তার উপর ডিপেন্ড করে। এবং তোমাদের বোধহয় এটা বলে বোঝানোর দরকার নাই এখানে কেন হাইড্রোজেন ব্রোমাইড নিয়ে বিক্রিয়াটা লেখাটা সেফ, কারণ আমরা তোমাদেরকে বলছিলাম যে অ্যান্টি মার্কোনিকভের রুলটা শুধু হাইড্রোজেন ব্রোমাইডের জন্যই অ্যাপ্লিকেবল হয়। তো এখানে অন্য কোনোটা নিলে একটা বিক্রিয়া লিখতে পারবা, আরেকটা বিক্রিয়া লেখার জন্য আরেকটা লাগবে। তো ইন জেনারেল আমরা হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে কমপ্লিট করলাম। আর ডিগ্রি অনুযায়ী যদি বলি, বলতো প্রথম যৌগটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর দ্বিতীয় যৌগটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? 2 আর 1। হ্যাঁ, 2 ডিগ্রি এবং হচ্ছে 1 ডিগ্রি। অ্যালকোহল, এই প্রথম যে দুইটা বিক্রিয়া দেখলা সেগুলো হচ্ছে ওই যে আমরা মূল বিন্দু থেকে বামে নিব, মানে আগে পড়ে আসছে সেই টপিক থেকেও প্রস্তুত করব, আবার সামনে যে টপিকগুলি বাকি আছে সেখান থেকেও আমরা প্রস্তুত করার চেষ্টা করব। এটাই তো আমাদের মূল নীতি ছিল। তো অ্যালকাইল হ্যালাইডের আগের টপিক হচ্ছে তিনটা আমাদের কাছে, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো প্রথম দুইটা বিক্রিয়া লিখে আমরা অ্যালকেন এবং অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরির ব্যবস্থা করলাম। এখন হচ্ছে সামনের টপিকগুলো থেকে নিতে হবে। সামনের টপিক আছে হচ্ছে আমাদের অ্যালকোহল, অ্যালডিহাইড, এসিড এইসব। তো অ্যালকোহল এখানে লেখা আছে। অ্যালকোহল দেখো আর ওএইচ, কমন সেন্স থেকে চিন্তা করো, আর ওএইচ থেকে তুমি আর এক্স তৈরি করতে চাও, তাহলে কি করতে হবে? ওএইচ টাকে সরাই দিতে হবে, সেই জায়গায় একটা এক্স আনতে হবে। ঠিক তো? ওএইচ যেটা সরাবা, ওএইচ তো আর কোনো যৌগ না, তার মানে ওরে কমপ্লিট যৌগ বানানোর জন্য ওরেও কিছু একটা দিতে হবে, যেন ওএইচটা যে বাইরে বেরোবে সেই জন্য একটা যৌগ তৈরি হয়। তাহলে বলো তো সেই লজিকে এক্স আমাকে রাখতেই হচ্ছে, যেহেতু আমি এখানে এনে এক্স বসাতে চাই, আর ওএইচ কে ম্যানেজ করার জন্য কিছু একটা দরকার। তো এইচ এক্স যোগ করাটা রিজনেবল তো, মানে বোঝা যাচ্ছে তো যে আন্দাজে যে আমরা যোগ করি নাই, বুঝে শুনে যোগ করছি। এই বিক্রিয়ার রেজাল্ট কি? অ্যালকাইল হ্যালাইড আর পানি। হুম, এইচ আর ওএইচ মিলে তৈরি হবে পানি, আর 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 এক্স মিলে তৈরি হবে অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, এখন এই বিক্রিয়ার একটু ছোট্ট মানে সায়েন্স আছে। সায়েন্স হচ্ছে এই বিক্রিয়া প্রচন্ড পরিমাণে উভমুখী। বলতো তুমি কোন একটা উৎপাদক চাও, কোন একটা অ্যালকাইল হ্যালাইড হোক যাই হোক, উৎপাদের কোন একটা যৌগ তোমার দরকার। এই অবস্থায় যদি একটা বিক্রিয়া তুমি ঘটাও যে বিক্রিয়াটা হচ্ছে প্রচন্ড মাত্রার উভমুখী, এটা কি তোমার জন্য লাভ না লস? লস। এটা কি সবাই বুঝতেছো তো? না, এটা তো একটা বিশাল লস, কারণ তোমার উৎপন্ন যৌগ যদি আবার বিক্রিয়ার কাজে খরচ হয়ে যায় তাহলে তো তোমার উৎপাদক বেশি হচ্ছে না, উৎপাদক কমে যাচ্ছে। তো এটা একটা বিশাল লস। এখন লস কমানোর আবার উপায় আমাদেরকে শেখানো হয় এসএসসি এইচএসসি বিভিন্ন ক্লাসে, যে উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়। তাহলে দেখো তো ওই নলেজ এখানে কাজে লাগানো যায় কিনা, কিভাবে এই উভমুখী বিক্রিয়াটাকে একমুখী করা যাবে। ওই যে তাপ চাপ পরিবর্তন করে। দেখবা উভমুখী বিক্রিয়াকে একমুখী করার ফার্স্ট পার্টে মনে হয় আমরা পড়ছিলাম তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে জিনিসপত্রকে গ্যাসীয় অবস্থায় উড়ায় দেওয়া, খোলা পাত্রে বিক্রিয়া করা। একটা হচ্ছে অধঃক্ষিপ্ত করা, অথবা বাইরে থেকে কোনো বস্তু যোগ করা। এখানে যেটা আমরা করব, বাইরে থেকে বস্তু যোগ করব। কি বস্তু যোগ করব? দেখো, চিন্তা করা সহজ। এই যে পানি যে যৌগটা, এটা তো আমার দরকার নাই, তাহলে আমি কি করতে পারি? এখানে আমরা অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড রাখি। এটা কি হিসাবে কাজ করে বুঝতেছো বোধহয়? নিরোধক হিসেবে কাজ করে, ডিহাইড্রেটিং এজেন্ট। সে কি করে? এই পানি যৌগটাকে হচ্ছে শোষণ করে ফেলে। তাহলে একটা যৌগ যদি উড়ে যায়, মানে উড়ে যায় মানে ভ্যানিশ হয়ে যায়, গন, তাইলে কি আর অপোজিট বিক্রিয়াটা হইতে পারবে? হইতে পারবে না। তো এইভাবে হচ্ছে আমরা বিক্রিয়াটাকে লিখি, যে অ্যালকোহল প্লাস হচ্ছে একটা হাইড্রাসিড, হাইড্রোজেন হ্যালাইড, ইন প্রেজেন্স অফ ড্রাই জিঙ্ক ক্লোরাইড, এটা বিক্রিয়া করলে এখান থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, আর হচ্ছে পানি তৈরি হয়। সেই পানিটা আবার শোষিত হয়ে যায় আর কি জিঙ্ক ক্লোরাইড দিয়ে। ভাইয়া তার তাপ মানে চাপ পরিবর্তন করেও তো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমানো যায়, তাই না?
চাপ করে হ্যাঁ করা যায়, কিন্তু চাপ করে তোমার কন্টিনিউয়াসলি চাপ দিয়ে রাখতে হবে না। তুমি যখনই কমাবা বা ছুটে যাবে তখনই তো আবার বিক্রিয়ার সামনের দিকে আগাইতে থাকবে। আর চাপ দেওয়ার বিষয়টা তো আগে থেকে আমরা ডিসকারেজ করি, তোমাদের মনে আছে কিনা? তোমরা যখন হেবারবস প্রণালীতে পড়ছো, চাপ দেওয়ার জন্য কিন্তু যন্ত্রপাতির দরকার, অনেক এক্সপেন্সিভ। তো সেই তুলনায় এটা তো সহজ পদ্ধতি না, ল্যাবে করার জন্য তো সহজ। আর জি ভাই। উভমুখী বিক্রিয়াকে তুমি কিন্তু একটা জিনিস বুঝতে ভুল করছো, আমরা কিন্তু বিক্রিয়াটাকে একদিকে নিয়ে আসতে চাই এরকম না, আমরা উভমুখী বিক্রিয়াটাকে একমুখী করে ফেলতে চাই, সেজন্য দুই দিকে যাতায়াতের সুযোগ না পায়। তুমি যেটা বলতেছো সেটা কিন্তু উভমুখী বিক্রি উভমুখী থাকে, জাস্ট হচ্ছে ডানে সরবে নাকি বামে সরবে ওই ব্যবস্থা করতেছো, কিন্তু আমরা উভমুখীতাই বাদ দিয়ে দিতে চাচ্ছি। তো তুমি যে চাপের ব্যাপার বলছো, এটা কিন্তু উভমুখী বিক্রিয়াকে একমুখী করার পদ্ধতি না। উভমুখী বিক্রিয়াকে একমুখী করার পদ্ধতি হচ্ছে বিক্রিয়ার যে সিস্টেম বা জার, সেখান থেকে জিনিসপত্রকে হটায় দেওয়া, সরায় দেওয়া, তাইলে হচ্ছে উভমুখী বিক্রিয়া একমুখী হয়ে যায়। বুঝছো? তুমি একটু ফার্স্ট পার্টটা আবার একটু দেখো, মানে তুমি দুইটা টপিক জি অনেক ভাই, গুলাই জি ভাই। ফেলছো। তো এখানে আমরা ওই আরো মোক্ষম চরম পন্থা অবলম্বন করতেছি, জিনিসপত্রকে উড়াই দিচ্ছি, ঠিক আছে? তো তখন হচ্ছে এই যৌগ হচ্ছে তৈরি হবে। তো আজকে আর আমরা সামনে আগাবো না, এই পর্যন্তই থাকবে, বাট তোমাদের এই টপিকের উপরে আরো কিছু প্রশ্ন থাকবে। এখানে জিজ্ঞাসা করবে কোন এসিডটা হলে ভালো হয়, ক্রোমো জানতে চাইবে। কোন অ্যালকোহলটা হলে ভালো হয়, ক্রোমো জানতে চাইবে। কোন কম্বিনেশনটা হলে ভালো হয় জানতে চাইবে। তো এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে আবার প্রশ্ন আসতে পারে। এগুলো বিভিন্ন কিছু নিয়ে আগে ডিসকাশন হয়েছে, না হলেও সমস্যা নাই, নিজের মতো করে চিন্তা করে আইসো। আমরা নেক্সট ক্লাস এই জায়গা থেকে হচ্ছে শুরু করবো আর কি। তাহলে নেক্সট ক্লাসে আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি নিয়ে একটু কথা বলবো এবং অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া নিয়ে কথা বলবো। এই বিক্রিয়া আবার শর্ট সিলেবাসের মধ্যে আছে, পড়ানোর পরে মনে করেও দেখাই দিব তোমাদেরকে যে কোথায় ছিল আর কি এটা। ঠিক আছে, তাহলে আজকে থাকুক এই পর্যন্ত। সবাই একটু বাসা বাড়িতে পড়ো, যে উপর আগের বিক্রিয়াগুলো ছিল অ্যালকিন অ্যালকাইনের, এগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলেই হবে। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।